ওকে। দেখো নেক্সট হচ্ছে 19 নম্বর যদি হয়ে থাকে, আমরা লাস্ট হচ্ছে নেক্সট 20 থেকে করব। আচ্ছা 20 সামটা কি বলছে আগে দেখো, 3/mod x+1 গ্রেটার দেন 2 এটা আছে। আচ্ছা বাবা, আমি এটাকে কি করতে পারি? একটা কাজ করাই যেতে পারে, যে আমি এটাকে প্রথমে রেসিপ্রোকাল করছি। ধরো রেসিপ্রোকাল করলে কি হয়ে যাবে, উপরে মড x+1 আসবে আর নিচে 3। আর রেসিপ্রোকাল যখনই করব গ্রেটার দেন লেস দেন হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1/2 হবে। তাহলে এই রেসপেক্টে বলতে পারি x+1 এটার মড লেস দেন 3/2, এটা আসছে। এবার আমরা কি জানি এই জায়গাটা থেকে? আমরা জানি যে এইটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, যে মড এক্স যদি এটা লেস দেন এ হয়, তাহলে আমরা বলতে পারবো মাইনাস এ থেকে এক্সটা বড় আর এ থেকে ছোট। তো এটা লাস্ট ক্লাসেই করে নিয়েছিলাম। তো এখান থেকে আমি অবশ্যই বলতে পারি যে মড এই যে x+1, তাহলে এটা -3/2 থেকে x+1টা বড় আর 3/2 এর মধ্যে থাকছে। তাহলে বোথ সাইড হচ্ছে 1 যদি সাবট্রাক্ট করে দাও, তাহলে এখানে x থাকছে আর এখানে থাকছে 3/2 -1। তাহলে দেয়ারফর -5/2 আর এটা থাকছে 1/2। তাহলে আমার সলিউশন কত? দেয়ারফর x বিলং টু, ওপেন ব্র্যাকেট হবে যেহেতু ইকুয়াল টু নেই, -5/2 থেকে 1/2 এর মধ্যে থাকছে। ক্লিয়ার নাকি না? বুঝেছো? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা বলছি, আগে অ্যান্সার দেখো কি বলছে। অ্যান্সার ম্যাচ করেছে? হুম, এখানে এটাই আমি বলার কথা বলছিলাম, যে দেখো এইটা কিন্তু অপশনে থাকবে, কিন্তু এটা অ্যান্সার হবে না। এবার প্রশ্ন হলো কেন? কারণ ভালো করে বুঝবে, যদি নিচে তোমার -1 হয়ে যায়, কারণ এর মধ্যে এখানটায় -5/2 থেকে আমি বলেছি বড়, তার মধ্যে -1টা বিলং করছে। তাহলে -1 যদি এখানে বসাও, পুট করো, তাহলে -1 যখনই হবে তখন এই ইনফাইনাইট রেজাল্ট দেবে। তাহলে -1টা কিন্তু আমি নিতে পারবো না। তাহলে -1 যদি না নিই, -1 নিতে পারবো না, কারণ কি -1 দিলে এটা ইনফাইনাইট আসছে। তাহলে -1 আমি এখানে নিতে পারবো না, তাহলে আমি এখানে কি লিখবো, যে এক্স বিলংস টু -5/2 থেকে -1 পর্যন্ত একটা টার্ম, ইউনিয়ন -1 থেকে 1/2 পর্যন্ত একটা টার্ম নেব। ক্লিয়ার? এবং এইরকম কেস কিন্তু থাকবে, কারণ কোনো কোনো অঙ্কে তোমার এই পাশে এক্স নট ইকাল টু -1 লিখে দেবে। এটা লিখে দিয়েছে, কারণ আগেও আমরা দেখেছি। এইটা যদি লেখা থাকে তো আমরা তখন -1টা অ্যাভয়েড করি, কিন্তু কোনো কোনো সময় যদি এটা নাও থাকে কোয়েশ্চেনে, তোমাকে বুঝে নিতে হবে যে এক্স মাইনাস, এখানে -1 কখনোই আসবে না। যেমন আমি এবার 21টা বলি। 21 তাহলে আমি কিভাবে করব সেটা আসি। 21 দেখো, নিচে দেখো, দেখো এক্স নট ইকাল টু 3 লিখে দিয়েছে, কিন্তু আগেরটাই লেখে নি, কিন্তু আগেরটাই হবে। যেমন 21 নম্বর কোয়েশ্চেনটা আমাকে বলেছে মড 3/x-3, এটা আছে, গ্রেটার দেন 4 আছে, আর ব্র্যাকেটে তোমাকে বলেই দিয়েছে যে এক্স নট ইকাল টু 3, মানে এক্সটা 3 হবে না। তাহলে এই কোশ্চেনটা আবার সলভ করি। প্রথমত এই জায়গাটা থেকে বোঝো, এটা মানে আমি লিখতে পারবো মডিউলাস 3 ডিভাইডেড বাই মড x-3 গ্রেটার দেন 4, এটা লেখাই যায়। এবার এখানে এটা যখনই আমি লিখে দিলাম, তখন দেখো মড 3 আর মড x-3, মড 3 মানে সেটা পজিটিভ ভ্যালু, মড 3 মানে তার অ্যান্সার 3 আসবে, নো ডাউট, কোনো সমস্যা নেই। তাহলে এটা 3 হলো।
তাহলে এখন তুমি বলতে পারবে 3/mod x-3 গ্রেটার দেন 4। তাহলে এটাও আগের মতোই হয়ে গেল। এবার এটাকে তুমি রেসিপ্রোকাল করো, x-3 তার মড ডিভাইডেড বাই, তুমি বলতে পারছো যে এটা 3, রেসিপ্রোকাল করলে তাহলে গ্রেটার দেন লেস দেন হয়ে গেল। লেস দেন যদি হয় তাহলে তুমি এখানে বলতে পারবে 1/4। তাহলে এখন তুমি আবারও বলতে পারছো বাবা যে মড x-3 এটার মড লেস দেন 3/4। তাহলে এখন তুমি বলতে পারছো এই জায়গাটা থেকে কি কি পাচ্ছো, -3/4 থেকে x-3 এর ভ্যালুটা বড় আর 3/4 থেকে ছোট। তাহলে বোথ সাইড 3 এবার অ্যাড করো, -3/4 প্লাস 3 আর এটা x, তাহলে এখানে 3/4 প্লাস 3 হচ্ছে। তাহলে এখন এই রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে 4 এলসিএম করলে 3 4 যা 12, 12 থেকে 3 সাবট্রাক্ট করো, তাহলে হচ্ছে 9। তাহলে 9/4 লেস দেন এক্স লেস দেন, তাহলে 15/4। তাহলে এখন তুমি বলতে পারছো 9/4 থেকে 15/4 আমার অ্যান্সার। কিন্তু কিন্তু সমস্যা কি বাবা, সমস্যা ডেফিনেটলি এখানে একটা আসে। সেটা হচ্ছে কি না, এই জায়গাটা থেকে আমি অবভিয়াসলি বলতে পারবো যে এক্স এর ভ্যালু কখনোই 3 হবে না। তাহলে এক্স এর ভ্যালু 3 হবে না মানে এর মধ্যেই তোমার 3 থাকছে। কারণ কি এর মধ্যে 3 থাকছে, কারণ 4 3 যা 12 আর 4 3 যা 3 পয়েন্ট সামথিং হচ্ছে এই ভ্যালু, তাহলে তার মধ্যে 3 বিলং করছে। তাহলে আমার সলিউশন কত, সলিউশন x বিলংস টু 9/4 থেকে 3 পর্যন্ত একটা টার্ম নেব, ইউনিয়ন 3 থেকে 15/4 পর্যন্ত নেব। যদি না পারো নাম্বার লাইন ড্র করে নেবে, নাম্বার লাইন ড্র করে নিয়ে বুঝে নেবে যে 3টা হবে কি হবে না। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট চলে আসি। তারপর নেক্সট হচ্ছে দেখো 22। এই মডিউলাসের যত সাম আছে, মডিউলাসের যত সাম আছে সব সামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। সব সামগুলো কিন্তু মডিউলাস থেকেই আসবে কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি নর্মাল কিন্তু আসবে না খুব একটা। যাই হোক 22তে আসি। 22 কি বলছে দেখো, 1/2 মাইনাস মড এক্স এটা দেওয়া আছে। আর গ্রেটার দেন এর পরে কি ইকুয়াল টু আছে নাকি না? গ্রেটার দেন ইকুয়াল টু আছে, আচ্ছা দেখা যাচ্ছে না এটা ছবিতে। গ্রেটার দেন ইকুয়াল টু 1। আচ্ছা, এখানটায় এক্স নট ইকুয়াল টু +-2 এখানে বলেই দিয়েছে যে এক্সটা +-2 হবে না। আচ্ছা, তাহলে এই রেসপেক্টে এই সামটার আমার অ্যান্সার কি হবে? দেখো, প্রথমত এই সামটা অনেক রকমভাবে করা যায়। প্রথমত মড ফাংশনটাকে আমি যদি ভেঙে ফেলি, তাহলে সেই রেসপেক্টেও একটা করা যাবে যে মডটাকে আমরা ভেঙে ফেললাম, মডটাকে ভেঙে ফেলে আমি মড ভ্যালুটা নিলাম, সেই মড ভ্যালুর রেসপেক্টে আমি পরপর পরপর করে বলে ফেলি, তাহলে সেটা দিয়েও করা যাবে। আর মড ফাংশনটাকে যদি ভেঙে না ফেলি তাও সেই রেসপেক্টেও এই সামটা করা যাবে। তাহলে একটা হচ্ছে তুমি মড ফাংশনকে ভেঙে ফেললে, ভেঙে দিয়ে সামটা করতে পারলে, আর একটা মড ফাংশনকে যদি আমরা না ভাঙি কোনো রকমভাবে, তা সত্ত্বেও এই সামটা করা যাবে। এবার কোয়েশ্চেন হলো তাহলে এটা কিভাবে করব, সেগুলো একটু দেখা যায়, ভালো করে বোঝো। তাহলে আমার যদি এইটা এরকম থাকে, তাহলে আমি এবার বলি যে এই রেসপেক্টে আমি তো এগোবো। তাহলে এখানটায় আমার কাছে আছেটা কি, প্রথমত মড ভ্যালু তো আছে। তাহলে মডের মধ্যে ভালো করে বুঝবে, তাহলে আমার নিচে একটা মড হচ্ছে এক্স আছে। আচ্ছা, মড এক্সকে যদি আমি ভাঙি, তাহলে তুমি তো জানো মড এক্স এর কতগুলো রেজাল্ট হতে পারে। কারণ মড এক্স এর রেজাল্ট হয়, আমরা একটু আগে দেখেছি যে মড এক্স এর নানান টাইপের নানান ধরনের কিন্তু আমাদের একটা করে রেজাল্ট আসছে। কারণ মড এক্স হচ্ছে তুমি বলতে পারো যে এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মড এক্স এর ভ্যালু এক্স দেবে, এক্স যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রেও মড এক্স এর ভ্যালু এক্স দেবে। তাহলে এই রেসপেক্টে আমি বলতে পারি যে মড এক্স এর ভ্যালু এত কিছু দিতে পারে। এবার ভালো করে বুঝবে, আমি প্রথমত দুটো কন্ডিশন বলি। একটা হচ্ছে আমি যদি এটাকে রেসিপ্রোকাল করি, ভালো করে বুঝবে, এটাকে যদি আমি রেসিপ্রোকাল করি, একটা কাজ করা যায়, এটাকে আমি রেসিপ্রোকাল করছি। তাহলে রেসিপ্রোকাল করলে আমি এখন কি বলতে পারবো যে 2 - mod x,
এটা বলতে পারবো। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টুটা লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি আবারও বলতে পারবো, কি বলতে পারবো, অনেকগুলো জিনিস আমি এখানে বলতে পারি, যে যদি এখানে আমি মাইনাস মড এক্স বলি তাহলে সেটা লেস দেন ইকুয়াল টু -1 হয়, হলো। আচ্ছা, মাইনাস যদি অ্যাভয়েড করি তাহলে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার এখানটায় আমি আরো একটা কিছু বলতে পারি, দেখো। এইভাবে করলে, এইভাবেও করা যায়, কিন্তু একটা সমস্যাও তৈরি হবে, সেগুলো আমি বলছি ডিটেলসে। এবার এইটা মানে কি, মড এক্স এর ভ্যালু অনেক থেকে বড়, মানে তুমি এটুকু জানো যে এই যে মড এক্সটা, ভালো করে বোঝো, মড এক্স এর ভ্যালু 1 থেকে বড়, মানে তুমি এইটুকু জানো যে এই যে মড এক্সটা, এই মড এক্সটা গ্রেটার দেন থাকলে কি হয় বাবা, এক্স গ্রেটার দেন 1 হয়। আরেকটা হয় হচ্ছে এক্স লেস দেন -1। তাহলে এরকম একটা টাইপের তুমি দেখতে পাও। এবার সমস্যা কি হচ্ছে দেখো, কত রকম সমস্যা। তাহলে সবাই এই জায়গাটায় এসে সবাই বলবে যে স্যার, তাহলে এখানে 0 আছে, এইখানে 1 আছে, এইখানে -1 আছে, তাহলে এই ভ্যালুটা 1 থেকে বড়, মানে এদিকে যাচ্ছে। আর এই ভ্যালুটা -1 থেকে ছোট, মানে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে। ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাহলে 1 থেকে বড় এবং -1 থেকে ছোট। তাহলে এখন এখানে আবার 2 হবে না, কারণ এখানে 2 2 এখানে থেকে যাচ্ছে, 2 হবে না। তাহলে এখানটা হচ্ছে -2 হবে না, -2 থেকে যাচ্ছে, মানে -2 তোমার হবে না। তাহলে এখন ভালো করে বোঝো। তাহলে এবার সবাই কি বলবে, যে এখান থেকে 2 হবে না, মানে এই সলিউশনটা হবে -∞ থেকে -2 পর্যন্ত নিচ্ছি, তারপর আবার ইউনিয়ন তার সাথে নিচ্ছি -2 থেকে -1, এই বন্ধু নিলাম। আবার এখান থেকে ইউনিয়ন 1 টু 2 নিচ্ছি, আর তার সাথে ইউনিয়ন হবে 2 থেকে ইনফিনিটি, এই ভ্যালুটা নিচ্ছি। কিন্তু সমস্যা অনেক কিছু এখানে দেখতে পাওয়া যাবে। কিরকম সমস্যা, ভালো করে বোঝো। এই জায়গাটায় কিন্তু এইভাবে একরকম ভাবে করা যায়, আমার কিন্তু সলিউশন রেডিও। কিন্তু দেখো বাবা, এই যে -2 থেকে -∞ পর্যন্ত এই যে টার্মটা আমি নিলাম, এই টার্মটা কখনোই রেজাল্টে আসতে পারে না। এবার তুমি বলবে কেন, কারণ মাইনাস এখান থেকে এই অবধি যদি নেই, তাহলে কেউ যদি ধরো এক্স এর ভ্যালু -3 বললো, তাহলে এখানে যখন -3 বসাবে তখন কি আসছে বাবা, -3 যখন বসাবে তাহলে 2 -3 হবে, তাহলে 1/2 - 3। আর একটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এখন 2 - 3 করলে কি আসবে, 2 - 3 করলে -1, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1। এটা কখনোই পসিবল হবে না। তাহলে দুয়ের -2 থেকে ছোট যে কোনো ভ্যালু যদি তুমি নাও, সেটা কখনোই সম্ভব নয়। কারণ এটা কি সেম, এটা কি পসিবল একটা রেজাল্ট হতে পারে? কারণ আমি কি বলছি, আমি বলছি যে আমি বলছি 1 থেকে -1 বড়। তাহলে 1 থেকে তো -1 কখনোই বড় হবে না। 1 থেকে কি -1 বড় হতে পারে? -1 কিন্তু বড় হবে না। কারণ 1 থেকে -1 বড় হবে না, এই সেন্সে কিন্তু আমি ওই -2 থেকে যত বড় ভ্যালু তত বড় কিন্তু নিতে পারি না। ঠিক আছে না? এবার আবার তুমি যদি 2 থেকে বড় ভ্যালু নাও, ধরো 2 থেকে বড় ভ্যালু একটা 5, তাহলে তোমার অ্যান্সার কি আসবে, 1/2 - mod 5, এটা দেন ইকুয়াল টু 1। তাহলে এটার ভ্যালু কত, -1/3, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এটাও 1 থেকে বড় হতে পারে না। তাহলে 2 থেকে যত বড় ভ্যালু নেবে সেটাও কিন্তু হতে পারে না। তাই জন্য এইখান থেকে এই সলিউশনটা তোমার হচ্ছে না, এখান থেকে এই সলিউশনটাও তোমার হচ্ছে না। তাহলে তুমি এখন রেজাল্ট কি বলতে পারবে, যে -2 থেকে -1 আর ইউনিয়ন 1 থেকে 2। কিন্তু সমস্যা হলো যে পরীক্ষা হলে তুমি এটা যখন সলভ করতে যাবে, তখন তো তোমার মাথায় এটা আসবে না। তোমার এটা চলে আসলো মানে 1 থেকে ইনফিনিটি, -1 থেকে ইনফিনিটি, কেউ একটা রেজাল্ট বলে দেবে। অথবা এইটা এই চারটে ইউনিয়ন দিয়ে এরম ভাবেও বলতে পারে। তাহলে আমার এক্স্যাক্টলি অ্যান্সার এলো না, আরেকটা ভাবে করা যায়, তাহলে এর অ্যান্সার কিন্তু এটাই, কারেক্ট অ্যান্সার এটাই। তাহলে এটা আমার সলিউশন, এটা আমার সলিউশন, এই সলিউশনটা আমার হয়ে গেল। কিন্তু এখানে দেখো বাবা, যেহেতু ইকুয়াল টু সাইনটা ছিল, তাহলে এখানে ইকুয়াল হবে, এখানেও ইকুয়াল হবে, তাহলে এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হবে। তাহলে এর ফাইনাল অ্যান্সার এটা। আর একটা অল্টারনেট ওয়েতে সলভ করা যায়, সেটা আমি বলি। সেটাও কিভাবে, দেখো, আমার আমার অ্যান্সার কি ছিল, 2 - mod x, এটা ছিল। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 1। এখন বলছি যে এই টোটাল ভ্যালুটা ভালো করে বুঝবে, টোটাল ভ্যালুটা 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় মানে কি, 1 থেকে বড় মানে কি, 1 থেকে বড় হচ্ছে মানে পুরো টোটাল ভ্যালুটা ইনফাইনাইট অবধি, ভালো করে বোঝো।
এই টোটাল ভ্যালুটা 1 থেকে বড় বলছি। 1 থেকে বড় মানে পুরো ইনফাইনাইট পর্যন্ত, তাই নয় কি? তাহলে ইনফাইনাইট থেকে ছোট, তাহলে আমি এখন বলতে পারবো যে এই টোটাল ভ্যালু 1 থেকে বড়, 1 থেকে বড় আর কত অবধি যাবে বাবা? ইনফাইনাইট অবধি যাবে, ইনফাইনাইট থেকে ছোট। 1 থেকে বড় মানে কি? এটা ধরো এক্স, পুরোটাকে তুমি এক্স ভাবো, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে কি? 1 থেকে বড়, ইনফাইনাইট থেকে ছোট। তাহলে এইটা আমি লিখতে পারি। এবার আমি এটাকে রেসিপ্রোকাল করছি। রেসিপ্রোকাল করলে কি হবে? এটা 1, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে 2 মাইনাস মড এক্স হবে, হলো না? আর এখানে 1 এর নিচে কিছু, ইনফাইনাইট নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে যদি যেই, তাহলে 1 বাই ইনফাইনাইট মানে কি বাবা? 1 বাই ইনফাইনাইট মানে কোনো একটা সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা জিরো রেজাল্ট। তাহলে এখন এটা আমি বলতে পারবো যে এটা জিরো হবে। ঠিক আছে না? হলো। তাহলে এবার 2 সবাইকে সাবস্ট্রাক্ট করব। তাহলে 2 যদি সবার থেকে সাবস্ট্রাক্ট করি, এটা হয়ে যাবে -1 গ্রেটার দেন এটা মাইনাস মড এক্স, আর এখানে হবে যে -2। এখানে কি হবে? তখন -2 হয়ে যাবে, কারণ সবার থেকে 2 সাবস্ট্রাক্ট করছি। এবার আমি মাইনাস সবার থেকে যদি আমি তাড়িয়ে দিই, তাহলে 1, এটা তাহলে লেস দেন ইকুয়াল টু মড এক্স, আর লেস দেন ইকুয়াল টু কত হবে বাবা? লেস দেন 2 হবে। তাহলে 1 লেস দেন মড এক্স লেস দেন 2। তাহলে এই রেজাল্টটা কি হতে পারে? তাহলে মড এক্স এর ভ্যালু আমরা কি জানি? একবার এক্স একবার মাইনাস এক্স। ভালো করে বোঝো, মড এক্স এর ভ্যালু কি হয়? একবার এক্স হয় আর একবার হচ্ছে মাইনাস এক্স। তাহলে মড এক্স এর ভ্যালু একবার এক্স এবং একবার মাইনাস এক্স যদি হয়, তাহলে তুমি এই রেজাল্টটাকে একবার এক্স বসাও, তাহলে 1 এক্স, আর 2 আরেকবার কি বসাবো? মাইনাস এক্স বসাবো, 1 মাইনাস এক্স। এবার সবাইকে আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে -1 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন হচ্ছে 2, তাহলে সরি -2, তাহলে -2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু -1। তাহলে এই রেজাল্ট কি দেবে? এক্স বিলংস টু 1 থেকে 2 পর্যন্ত আছে। আর এই রেজাল্ট কি দেবে? এই রেজাল্ট দেবে এক্স বিলংস টু -2 থেকে -1 পর্যন্ত আছে। তাহলে এই দুটো একসঙ্গে রেজাল্ট কি দেবে? ফাইনাল অ্যান্সার এক্স বিলংস টু -2 থেকে -1 ইউনিয়ন 1 থেকে 2, এই রেজাল্ট দেবে। তাহলে দুটো টাইপ দিয়ে আমি করিয়ে দিলাম, দুটো টাইপের যেটা তোমাদের পছন্দ হয় সেটা করবে। বলো, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মড এক্স। একটু মড এক্স এর সামগুলো একটু চোখ কান খোলা রেখে করলে সেটা ভালো হয় আর কি। যাই হোক, এবার চলে আসি পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 23 কি বলছে একটু দেখো। 23টাও মড দিয়ে আছে। তাহলে বলছে মড 2x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1, এইটার মড বলছে গ্রেটার দেন 3। এখানেও বাবা পাশে বলেই দিয়েছে যে x নট ইকুয়াল টু 1। এটা যদি নাও বলে দিত তাও কিন্তু তোমাকে কিন্তু ভেবে চিন্তে করতে হতো, এই জায়গাটা একটু বুঝতে হবে। যদি কোনো কোয়েশ্চেনে এটা নাও বলা থাকে তাহলে তোমাকে একটু ভেবে চিন্তে ওগুলো শর্টটা করতে হবে। যাই হোক, এইটা আমার কাছে কোয়েশ্চেন আছে যে এই পুরো মডের ভ্যালু এটা গ্রেটার দেন 3 আছে। তাহলে গ্রেটার দেন 3 যদি থাকে, তাহলে আমি এই রেসপেক্টে কি বলতে পারি? যে এই পুরো ভ্যালুটা গ্রেটার দেন 3। তাহলে গ্রেটার দেন 3 আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। এবার ভালো করে একটুখানি বোঝো। তাহলে এই রেজাল্টটা তুমি কি জানো? তুমি এই যে মডের মধ্যে যে পুরো ভ্যালুটা আছে ওই পুরোটাকে তুমি এক্স ভাবো, তার মানে মড এক্স গ্রেটার দেন 3, এই কথা আমাকে বলেছে। তাহলে মড এক্স যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে তুমি এখানে দুটো কন্ডিশন জানো। একটা জানো যে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এটা গ্রেটার দেন 3 হয়। আরেকটা হয় যে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এটা লেস দেন ইকুয়াল টু -3 হয়, লেস দেন -3 হয়। তাহলে এটা আমরা পুরো জানি, কারণ কোথায় জানি, কোত্থেকে পেলাম সেটা আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দিই। যে তোমার কাছে ছিল যদি মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ হয়, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ এবং এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এইটা তুমি আগের ক্লাসেই করে নিয়েছো। তাহলে এই জায়গাটা থেকে আমি কি করবো? প্রথমে এটাকে সলভ করি, তারপরে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা সলভ করবো।
তাহলে প্রথমে এটাকে সলভ করলে কি বলেছিলাম বাবা, ক্রস মাল্টিপ্লাই কিন্তু করা যায় না, এরকম ভাবে থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে না, এটুকু মাথায় রাখবে। তাহলে এই থ্রিটাকে লেফটে নিয়ে আসি, তাহলে তাহলে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস 3, এটা গ্রেটার দেন 0। তাহলে এক্স মাইনাস 3 যদি এলসিএম করো, এক্স মাইনাস 1 যদি এলসিএম করো, তাহলে 2x মাইনাস 3 মাইনাস 3x প্লাস 3 হবে, এটা গ্রেটার দেন 0। তাহলে এই রেজাল্টটা থেকে কি পাবো, মাইনাস এক্স পাচ্ছি। তাহলে মাইনাস এক্স, অনলি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে এই রেজাল্টটা থেকে কি পাবো, মাইনাসটাকে যদি একেবারে সরিয়ে দাও, তাহলে এক্স বাই এক্স মাইনাস 1 এটা লেস দেন 0। এবার এক্স মাইনাস 1টাকে উপর নিচে আমরা মাল্টিপ্লিকেশন করব, তাহলে উপর নিচে মাল্টিপ্লিকেশন করলে এক্স, আচ্ছা এবার এক্স ইন্টু এক্স মাইনাস 1, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটা লেস দেন 0, কারণ কি এক্স মাইনাস 1 এর নিচে হোল স্কোয়ার হবে, সেই হোল স্কোয়ারকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। আচ্ছা এবার ভালো করে বোঝো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটা লেস দেন 0 আমি লিখেছি, তাহলে এটা তুমি কি কেস স্টাডি করতে পারো। কেস স্টাডি কি হবে, একবার পজিটিভ একবার নেগেটিভ, যেহেতু লেস দেন 0 বলেছে, একবার নেগেটিভ একবার পজিটিভ, তাহলে এর কেস স্টাডি করবো। তাহলে কেস স্টাডি করলে কি হবে বাবা, কেস 1 এটা পাবো এক্স গ্রেটার দেন 0, আর একটা কি পাবো এক্স মাইনাস 1 লেস দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন 0 আর এক্স লেস দেন 1, তাহলে বলছে ভালো করে বোঝো, এর নাম্বার লাইন ড্র করে নেবে তুমি দরকার হলে, এখানে 0 আছে, এখানে হচ্ছে 1 আছে, বলছে যে 0 থেকে এক্স এর ভ্যালু বড়, মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে। আবার একবার বলছে 1 থেকে এক্স এর ভ্যালু ছোট, তার মানে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে 1 থেকে এক্স এর ভ্যালু ছোট, তার মানে কোনো সমস্যা নেই। তার মানে এখন আমি 0 থেকে 1 বলতে পারবো, তাহলে x বিলংস টু 0 টু 1, তাহলে এটা একটা সলিউশন তুমি পাচ্ছ। এবার কেস 2 নাও, কেস 2 র কোনো সলিউশন পাবে না, কেন বলছি তুমি দেখো, কেস 2 যখন নেবে তখন এক্স লেস দেন 0 আর এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0, তাহলে এক্স লেস দেন এক্স গ্রেটার দেন 1 আর এক্স লেস দেন 0, বলছে এক্স 0 থেকে ছোট মানে লেফটে যাবে, এক্স 1 থেকে বড় মানে রাইটে যাবে, তাহলে দুটোর মধ্যে কোনো কমন পোর্শন পাচ্ছি না, তাহলে এই কেস হবে না। তাহলে আমার এই পাশের পোর্শনটা থেকে একটা পেয়েছো 0 টু 1, আর কোনো সলিউশন পাচ্ছ না। এবার তাহলে আমরা এই কেসটাকে সলভ করব, ওই যে কেসটা আছে সেই কেসটাকে এবার নেব। সেই কেসটাকে যদি নেই তাহলে এর সলিউশন আমার কি হতে পারে, তাহলে দেখো, তাহলে এই কেসটাকে যদি নেই তাহলে ওই কেসটা দেখো ভালো করে বুঝবে, 2x মাইনাস, কোনটাকে নেবো এবার, এইটাকে নেবো, এইটা যেটা লিখে রেখেছিলাম, 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, আর এই 3টাকে লেফটে নিয়ে আসলে প্লাস 3 লেস দেন 0। তাহলে এক্স মাইনাস 1 যদি তুমি এবার এলসিএম করো, তাহলে তুমি পাবে 2x মাইনাস 3 প্লাস 3x মাইনাস 3, তাহলে এটা পাচ্ছি লেস দেন 0। তাহলে এখন তুমি বলতেই পারবে যে 3 আর 2 5x মাইনাস 6, আর তার সাথে এক্স মাইনাস 1 একটা মাল্টিপ্লিকেশন হবে লেস দেন 0। তাহলে এখন এটা লেস দেন 0 মানে কি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে আবারও কেস স্টাডি করে নাও, কেস 1, কেস 1 কি আসছে, 5x মাইনাস 6 গ্রেটার দেন 0 আর x মাইনাস 1 লেস দেন 0, তাহলে x গ্রেটার দেন 6/5 আসছে, আর আরেকটা পাচ্ছ x লেস দেন 1, বলছে x 1 থেকে ছোট আর x 6/5 থেকে বড়, তাহলে 6/5 থেকে বড় এবং 1 থেকে ছোট, ভালো করে বোঝো, 6/5 থেকে বড় তার মানে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, 1 থেকে ছোট তার মানে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে, তাহলে কেস 1 হবে না, কেস 1 হবে না, কারণ দুদিকে যাচ্ছে, তুমি চাইলে নাম্বার লাইন দিয়ে ড্র করে নেবে, আমি মুখে মুখে বলছি, তুমি নাম্বার লাইন দিয়ে ড্র করবে দেখবে পেয়ে যাবে। এবার কেস 2 তে আসি,
কেস 2 কি বলছে বাবা, 5x মাইনাস 6 এটা লেস দেন 0, আর x মাইনাস 1 এটা তাহলে গ্রেটার দেন 0। তাহলে x লেস দেন 6/5 আর x গ্রেটার দেন 1। তাহলে এই রেজাল্টটা বলছে ভালো করে বোঝো, এই রেজাল্টটা কি বলছে দেখো, এই রেজাল্টটা তোমার কাছে আসছে যে 6/5 এর থেকে x এর ভ্যালু ছোট এবং 1 এর থেকে x এর ভ্যালু বড়। তাহলে এখন আমি বলতে পারবো যে x বিলংস টু 1 থেকে 6/5 এর মধ্যে থাকছে। তাহলে এটা 0 to 1, এটা 1 থেকে 6/5। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত? তাহলে এই একটা রেজাল্ট তুমি পেয়েছিলে, এখানে একটা রেজাল্ট পেয়েছো। তাহলে x বিলংস টু একটা হবে 0 to 1 ইউনিয়ন 1 থেকে 6/5। দেখো পুরো পরিষ্কার বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে, নেক্সট চলে এসো। নেক্সট পরের কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে যেটা বলেছে সেখানটা আমরা করলাম হচ্ছে 23। আচ্ছা, 24-এ আসি। 24 কি বলেছে দেখো, 24টাও আমাদের একটু অন্যরকম ভাবে করতে হবে, বুঝে শুনে। 24 শুধুমাত্র উপরে মড আছে x-1 আর নিচে মড নেই x+2, এটা লেস দেন 1 বলেছে। তাহলে এই রেজাল্টটা আছে, উপরে মড আছে নিচে মড নেই। তাহলে এতক্ষণ উপরে যেমন ছিল সেইভাবে তো আমরা করতে পারছিলাম, কিন্তু এখানে তো বাবা সেটা বলেনি। তাহলে এখানে আমাকে এই মডটাকে কিন্তু ভেঙে নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যে প্রশ্নের মধ্যে না বলা থাকলেও তোমাকে বুঝে নিতে হবে যে এক্স নট ইকাল টু -2, এটা তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, যখন এরকম কেস থাকবো তাহলে আমি মডের প্রপার্টি এখন আপাতত অ্যাপ্লাই করতে পারছি না, কিন্তু আমরা এই সিগনাম ফাংশন টাংশন যেরকম পড়েছিলাম সেই জায়গা থেকে আমাদের এটা ভাঙা যেতে পারে যে x-1 এইটার যদি মড বলি, এই মডটা কি রেজাল্ট দেবে? x-1 রেজাল্ট দেবে, ভালো করে বুঝতে হবে, x-1 রেজাল্ট দেবে যখন কি না x এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, এটা আমরা জানি। আবার -x-1 রেজাল্ট দেবে যখন এই ভ্যালুটা x লেস দেন ইকুয়াল টু লেস দেন 1 হয়। এবার তুমি বলবে স্যার এটা কিভাবে পেয়েছিলাম? এটা আমরা মড ফাংশনের ডেফিনেশন থেকে পেয়েছি। আর একটা কেস তুমি ভাবতে পারো, তুমি দেখো না, অন যদি ভ্যালু বসাও তাহলে এই ভ্যালুটা 0 দেবে, কোনো সমস্যা নেই। 0 দিলেও কোনো সমস্যা নেই, কারণ 0 পজিটিভও নয় নেগেটিভও নয়, কিচ্ছু নয়। আচ্ছা, এবার যদি 1 এর থেকে বড় ভ্যালু বসাও, 2 বসাও, তাহলে দেখো পজিটিভ ভ্যালু, 3 বসাও পজিটিভ ভ্যালু, তাই দেখো পজিটিভ। আর যখন 1 এর থেকে ছোট ভ্যালু বসাবে, 1 এর থেকে ছোট ভ্যালু কি 0, তাহলে 0 যদি বসাও তাহলে এ নেগেটিভ ভ্যালু দেবে, তাই সামনে একটা মাইনাস। তাহলে আমি দুটো কেস করব। একবার করব কি, যে হোয়েন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটার জন্য তুমি কি বলতে পারো বাবা, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1 যখন হবে তখন এটা পজিটিভ ভ্যালু, তখন এখানে লিখতে পারবো x-1 ডিভাইডেড বাই x+2 লেস দেন 1। তাহলে এই রেজাল্ট কি দেবে, ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, x-1 ডিভাইডেড বাই x+2 -1 লেস দেন 0। তাহলে এখন তুমি x+2 কে এলসিএম করো, তাহলে x-1 মাইনাস x-2, তাহলে লেস দেন 0। তাহলে এখন তুমি বলতে পারবে উপরে x ক্যান্সেল আউট, তাহলে -3 পাচ্ছ, অনলি -3। তাহলে অনলি যদি -3 পাও, তাহলে -3 এর সাথে x+2 মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এটা লেস দেন 0। -3 কে যখনই তুমি সরিয়ে দেবে তখন x+2 এটা গ্রেটার দেন 0 হবে। তুমি বলবে কি করে হলো? কারণ গ্রেটার দেন 0 হলো, মাইনাসটাকে যেহেতু সরিয়েছি তার জন্য এটা গ্রেটার দেন 0 পেয়েছো।
তাহলে গ্রেটার দেন জিরো মানে কি, এক্স গ্রেটার দেন -2, তাহলে এক্সটা -2 এর থেকে বড় বাবা, তাহলে আমার সলিউশন কি হবে, এক্স বিলংস টু -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার সলিউশন হবে। তাহলে -2 থেকে ইনফিনিটি, এই রেজাল্টটা হলো আমার এটার সলিউশন। ক্লিয়ার? এখনো বাকি আছে কিন্তু আরেকটা কেস নেইনি, এটা তো হলো, আরেকবার তুমি লেস দেন নাও, when x লেস দেন 1, এক্স লেস দেন যখন 1 নিচ্ছ তখন এটা কি হবে বাবা, -x-1, আর ডিভাইডেড বাই কত, x+2, তাহলে এটা আবার 1টাকে লেফটে নাও, এটা পেলে। তাহলে এবার আবার সলিউশন করো, x+2 এলসিএম, তাহলে -x+1, আর এটা হবে -x-2 লেস দেন 0। তাহলে এখন পাবো এটা x+2, এটা লেস দেন 0। তাহলে এখন একটা কাজ করতে পারো, -1টাকে কমন নিয়ে নাও, এই মাইনাসটা কমন নিয়ে নিলে 2x+1, আরেকটা পেয়েছো x+2, এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে তখন। এটা গ্রেটার দেন 0। এবার ভালো করে বোঝো, তাহলে এখানে কি হবে বাবা, এখানে ডেফিনেটলি তোমার এখানে কেস স্টাডি করতে হবে, আর কিছু করার নেই। তাহলে কেস স্টাডিতে কি হবে, কেস 1 এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, কারণ প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন কেস স্টাডি করো, তাহলে কেস 1 কি হবে, 2x+1 এটা গ্রেটার দেন 0, আর x+2 এটাও গ্রেটার দেন 0। তাহলে x গ্রেটার দেন -1/2, আর x গ্রেটার দেন -2। তাহলে এই ভ্যালুটা কি আসছে, -1/2 এবং -2। তাহলে -1/2 এবং -2 মানে যদি হয় -2 থেকে বড় আর -1/2 থেকে বড়, তাহলে এটারও তুমি নাম্বার লাইন ড্র করলে কি আসবে, নাম্বার লাইন ড্র করতে পারো আর নাও করতে পারো, যদি বুঝে যাও করার দরকার নেই। এখানে -1/2 আছে আর এখানে -2 আছে, বলছে -2 থেকে বড় মানে রাইটে যাচ্ছে, -1/2 থেকে বড় মানে এটাও রাইটে যাচ্ছে, তাহলে কমন কোনটা, -1/2 থেকে বড়। তাহলে এখন আমি এর সলিউশন বলতে পারবো এক্স বিলংস টু -1/2 থেকে ইনফিনিটি, তাহলে এটা সলিউশন হলো। হয়েছে? কোনো সমস্যা? এবার দেখো কেস 2 করো, কেস 2 তাহলে তুমি কি বলতে পারবে, দুটোই নেগেটিভ, 2x+1 লেস দেন 0, আর x+2 এটাও লেস দেন 0, তাহলে x লেস দেন -1/2, x লেস দেন -2। তাহলে এখন -2 থেকে ছোট আর -1/2 থেকে ছোট, তাহলে এখন এর সলিউশন হবে কমন পোর্শনটা, এটা কি -∞ থেকে -2। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? বলো, হয়েছে? তাহলে এর সলিউশন এক্স বিলংস টু, একটা পেলে -∞ থেকে -2 ইউনিয়ন আরেকটা সলিউশন পেলে -1/2 থেকে ইনফিনিটি, এই সলিউশনটা পেলে, তাহলে তুমি এবার বলবে আমার অঙ্ক শেষ, তাহলে আমার অ্যান্সার কত, এটা ইউনিয়ন এটা। কিন্তু অঙ্ক এখনো শেষ হয়নি, কারণ তোমাকে এখানে কিন্তু একটু জাজমেন্ট করতে হবে। কিরকম, দেখো ভালো করে বুঝবে, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, এমনিতে পরের ক্লাসগুলোতে তো লাগবেই, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু অত সহজে সলিউশন পাবে না। দেখো বাবা, আমি একদম শুরু থেকে বলি, ভালো করে বোঝো, এইখানটায় আমি সলিউশন কি নিয়েছিলাম, না প্রথমে এই সলিউশনটা আগে বলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো ফার্স্ট কন্ডিশনই ছিল যে এক্স এর ভ্যালু 1 থেকে ছোট, তাই তো, না বুঝলে না,
দেখো ফার্স্ট কন্ডিশনই ছিল এক্স এর ভ্যালু 1 থেকে ছোট, সেখান থেকে তুমি পেয়েছো এই রেজাল্টটা। তাহলে এই রেজাল্টটা কি একে স্যাটিসফাই করে? কারণ এই রেজাল্টটা 1 থেকে ছোট বলেছিল, কিন্তু এই যে আমি লিখে ফেলেছি মাইনাস হাফ থেকে হচ্ছে, হাফ থেকে দেখো ইনফিনিটি পর্যন্ত, তাহলে হাফ থেকে ইনফিনিটি পর্যন্ত তো হবেই না, কারণ এই সলিউশন 1 থেকে ছোট বলে দিয়েছিল। তাহলে ওই সলিউশনটা যেহেতু 1 থেকে ছোট বলেছে, তাহলে আমি ওকে কোনোদিনও বলতে পারবো না যে হাফ থেকে ইনফিনিটি, কারণ যা ভ্যালু আসবে সব 1 থেকে ছোট ভ্যালুগুলো আসবে। তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই তখনই করবে যখন এই সলিউশনটাকে আমি লিখবো মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু ইউনিয়ন, এখানে মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত যাবে। তাই নয় কি? না বুঝলে না? এবার এই সলিউশনে আসা যাক। এই সলিউশনটা বলেছিলাম যে 1 থেকে এক্স এর ভ্যালু বড়, ভালো করে বোঝো, 1 থেকে বলেছিলাম এক্স এর ভ্যালু বড়। তাহলে এখানে বলছি দেখো মাইনাস টু থেকে ইনফিনিটি, তাহলে মাইনাস টু থেকে ইনফিনিটি তো কখনোই হবে না, কারণ 1 থেকে বড় সমস্ত রেজাল্ট। তাহলে আমি মাইনাস টু থেকে ইনফিনিটি মানে 1কে 1-এর এপারেও নিয়ে নিচ্ছি, তাহলে এই সলিউশনটা তখন কি হবে? এই সলিউশনটা হবে 1 থেকে ইনফিনিটি। না বুঝলে না? কোনো সমস্যা? এবং আরেকটা কেস দেখো, 1-এর সাথে ইকুয়াল টু ছিল, তাহলে এখানে কি হবে বাবা? এটা হয়ে যাবে। না বুঝতে পারোনি? ইকুয়াল টু থাকবে না, কারণ ইকুয়াল টু থাকবে না, কারণ তুমি এখানে তোমার তো মড ফাংশন তো এটাই বলে। মড মড ফাংশন কি বলে দেখো, মড ফাংশন এটাকে বলে অ্যাকচুয়ালি। এই ফাংশনটা এই ফাংশনটা ওইভাবে লেখা হয় না, এই ফাংশনটা এইভাবে লিখতে হয়। এই ফাংশনটা লিখতে হয় তোমার এরকম রেজাল্ট দেয় যে মড এক্স মাইনাস ওয়ান, এটার ভ্যালু এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন ওয়ান, জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স লেস দেন ওয়ান। এইভাবে এইভাবে হয়। তো আমি এই কন্ডিশনটাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু জিরো পজিটিভও নয় নেগেটিভও নয়, তাই অ্যাড করে দিচ্ছি। তাহলে তুমি ওই কন্ডিশনটা আবার এর সাথে অ্যাড করবে? সেটা তো সম্ভব নয়। এইভাবে আসে। যাই হোক, তাহলে এবার আমি ফাইনাল রেজাল্টে আসি। তাহলে ফাইনাল রেজাল্ট আমার তাহলে কি আসবে? ফাইনাল রেজাল্ট আসবে এক্স বিলংস টু, তাহলে প্রথমে এই রেজাল্ট পেয়েছো, আবার এই রেজাল্ট পেয়েছো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আগে লিখবো। তাহলে মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু হবে, ইউনিয়ন মাইনাস হাফ টু ওয়ান হবে, ইউনিয়ন ওয়ান টু ইনফিনিটি হবে। এবার দেখো এই দুটোকে একসঙ্গে মার্চ করে দেওয়া যাচ্ছে, কারণ হাফ মাইনাস হাফ থেকে ইনফিনিটি রেজাল্ট হচ্ছে। তাহলে দেয়ার ফোর ফাইনাল সলিউশন এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু একটা, ইউনিয়ন এখান থেকে পাচ্ছ মাইনাস হাফ টু ইনফিনিটি একটা রেজাল্ট। বলো ক্লিয়ার? এস অর নো? কোনো সমস্যা? কোনো জায়গায় বুঝতে পারোনি বলো? বুঝতে হবে, কিন্তু সব জায়গাগুলো বুঝতে হবে। এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেন, পরেরটা কোয়েশ্চেন নম্বর হচ্ছে 25। 25টায় আসা যাক। 25টাও একটা মোডের সাম। এইগুলো হচ্ছে এরকম ছাড়া কিন্তু আর করা যায় না, হ্যাঁ, মানে আর ছোট প্রসেস তুমি পাবে না, তো এই বড় করেই করতে হবে, কিছু করার নেই। যাই হোক 25 আসি, কোয়েশ্চেন নাম্বার 25।
25 কি বলছে দেখো, মড এক্স মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল টু আছে ডেফিনেটলি মড এক্স মাইনাস ফোর। আচ্ছা, বলছে এইটার সমাধান সেট কি হবে, মড এক্স মাইনাস টু মড এক্স মাইনাস ফোর। তাহলে এটাকে যদি আমি করতে চাই, তাহলে এটা আমি কিভাবে করতে পারবো? আমার তো এখানটায় কোনো কিছু বলেনি, কিন্তু আমি এখানে একটা সুন্দর ট্রিক অ্যাপ্লাই করছি। দেখো, যদি আমি এই মডটাকে নিচে নামাই, কিরকম, মড এক্স মাইনাস টু ডিভাইডেড বাই মড এক্স মাইনাস ফোর, এটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে। এবার আমি মড এক্স মাইনাস টু লিখলাম ডিভাইডেড বাই মড এক্স মাইনাস ফোর লিখেছি, পুরোটার মড গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে রেসিপ্রোকাল করছি। এটাকে যদি রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল যদি কেউ নাও করতে চায় তাও হবে, কিন্তু ধরো কেউ মনে করলো যে সে রেসিপ্রোকাল করবে না, রেসিপ্রোকাল যদি নাও করে তাও অঙ্কটা হবে। তাই রেসিপ্রোকাল আমি না করে করছি, রেসিপ্রোকাল করেও তুমি করতে পারো। তাহলে আমি এখন বলছি যে রেসিপ্রোকাল করব না, ধরো, তাহলে তুমি তো মডের রেসিপ্রোকাল না করলে মডের ফাংশন তো জানো, কীরকম মডের ফাংশন, যে এই পুরোটাকে এক্স ভাবো, তাহলে মড এক্স গ্রেটার দেন ওয়ান বলেছে, তাহলে তুমি বলতে পারবো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, এটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে। আরেকটা কি বলতে পারবে, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, এটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। এটা মডেরই ফাংশন। এবার এটাকে প্লেন সলভ করব। তাহলে প্লেন সলভ করতে গেলে আমরা কি করি, প্রথমে ওয়ানটাকে লেফটে নিয়ে আসি। তাহলে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান, এটা দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখন এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর, এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট। তাহলে ওখানে ফোর থেকে টু সাবস্ট্রাক্ট করলে টু, তার সাথে এক্স মাইনাস ফোর মাল্টিপ্লাই, এটা দেন ইকুয়াল টু জিরো। তাহলে টুটাকে সরিয়ে দিলে এক্স মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু বাবা কি আসছে, এক্স এর ভ্যালু তুমি ডেফিনেটলি বলতে পারবে যে এই পুরো এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু ফোর হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু ফোর যেহেতু হচ্ছে, তাহলে ভালো করে বোঝো, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি জানবো, যে ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত আমার যাচ্ছে, এক্স এর ভ্যালু ফোর থেকে ইনফিনিটি। তাহলে এক্স এর ভ্যালু তুমি নিতেই পারো যে এক্স বিলংস টু ফোর টু ইনফিনিটি, ফোর লিখলাম, ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, হয়ে গেল। এবার এই কেসটাকে সলভ করি। এই কেসটা কি বলছে দেখা যাক। এই কেসটা যখন আমি সলভ করব তখন আমার কি রেজাল্টটা আসছে আমরা দেখি। তাহলে এই কেসটা আবারও সেম, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ফোর তোমার এলসিএম, তাহলে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখন তুমি বলতে পারবে টু এক্স মাইনাস সিক্স তার সাথে এক্স মাইনাস ফোর মাল্টিপ্লাই লেস দেন ইকুয়াল টু জিরো। এবার টুটাকে কমন নিয়ে তাড়িয়ে দিতে পারো, তুমি না চাইলে নাও দিতে পারো। তাহলে এক্স মাইনাস ফোর এটা লেস দেন জিরো, লেস দেন মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এখন আরেকটা কেস করতে পারো, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা বলতে পারো। তাহলে এই রেসপেক্টে যদি হয় ভালো করে বুঝবে। এখন আমি এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দেন জিরো বলতে পারি, কারণ এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। আরেকটা কি, কেস ওয়ান বলছি এটা। আরেকটা এক্স মাইনাস ফোর এটা লেস দেন ইকুয়াল টু জিরো হলো। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি আর এক্স লেস দেন ইকুয়াল টু ফোর। বলছে এক্স থ্রি এর থেকে বড় আর এক্স ফোর এর থেকে ছোট, তাহলে তিন থেকে চারের মধ্যে থাকছে, ক্লিয়ার না? তাহলে তিন থেকে বড়, আমি এখানে নাম্বার লাইন ড্র করি, এই ফাঁকা জায়গাটায় নাম্বার লাইনটা ড্র করছি। এখানে জিরো আছে, এখানে কোথাও একটা থ্রি আছে এবং এখানে ফোর আছে।
তাহলে 3 এর থেকে বড়, তার মানে এই রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, আর 4 এর থেকে ছোট লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে। তাহলে 3 থেকে 4 এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু 3 থেকে 4 তোমার সলিউশন। এবার কেস 2 তে যাই। কেস 2 কি বলছে দেখো, এক্স মাইনাস থ্রি এই ভ্যালুটা, এক্স মাইনাস থ্রি এই ভ্যালুটা, এই ভ্যালুটা কি হবে বাবা, এক্স মাইনাস থ্রি এই ভ্যালুটা ডেফিনেটলি তুমি বলতে পারবে লেস দেন ইকুয়াল টু জিরো, আর এইটা এক্স মাইনাস ফোর এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি আর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফোর। তাহলে এখন তুমি যদি সলিউশন খোঁজো, তাহলে সেই সলিউশন তুমি কি হবে, দেখো এখানেই বলছে 3-এর থেকে এক্স ভ্যালু ছোট মানে লেফটে যাচ্ছে, 4-এর থেকে এক্স ভ্যালু বড় মানে রাইটে যাচ্ছে। তাহলে রাইটে যদি যায়, তাহলে তুমি এখন দুটো দুই দিকে চলে যাচ্ছে, তাহলে দুটো দুই দিকে গেলে তো বাবা হবে না, তাহলে কেস 2 সলিউশন হচ্ছে না। তাহলে কেস 1 কেবলমাত্র সলিউশন হচ্ছে, তাহলে এই সলিউশন হচ্ছে আবার এই সলিউশন হচ্ছে। তাহলে এই দুটো সলিউশনে মার্চ করে দেবো। তাহলে এক্স বিলংস টু একটা হচ্ছে বলতে পারো 3 থেকে 4 পর্যন্ত একটা টার্ম যাচ্ছে, ইউনিয়ন আবার বলছো 4 থেকে ইনফিনিটি একটা টার্ম যাচ্ছে। তাহলে এখন এই দুটোকে মার্চ করে দেওয়া যাচ্ছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 3 টু ইনফিনিটি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এর জন্য বলো কোনো সমস্যা? না, ওই ওই রেসপেক্টে তুমি এখানে বলতে পারবে না, ওখানে ফার্স্ট ব্র্যাকেট যেটা বলছো ঠিকই বলেছো, ওই জন্য আমি রেসিপ্রোকাল করে করছিলাম। ওই জন্য আমি রেসিপ্রোকাল করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কারণ এখানে তুমি এই জায়গাটা থেকে বলছো, কিন্তু কোয়েশ্চেনটা ছিল কিন্তু বাবা এইটা, এটা কিন্তু নয়, এটাকে আমরা পরে বানিয়েছি। এবার যদি আমি বলতাম যে এক্স মাইনাস ফোরকে উপরে দিতাম আর নিচে হচ্ছে এক্স মাইনাস টু দিতাম, তাহলে তোমার কোনো সমস্যা হতো না, তখন এটা লেস দেন ওয়ান হতো, তখন কিন্তু ফোর নিয়ে আর কোনো সমস্যা হতো না, তখন দেখো টু টু চলে আসতো। বোঝাতে পারলাম? এবার তুমি ওই কেসটা করলে তুমি এই জায়গাটায় বসাও, তোমার যখন ওখানে কনফিউশন হচ্ছে তুমি এই জায়গাটায় বসাও, এই জায়গাটায় তুমি ভাবছো এক্স ফোর হবে না, তাহলে তুমি এখানে ফোর বসাও, ফোর মাইনাস টু মানে টু, আর ফোর মাইনাস ফোর মানে জিরো, তাহলে ফোর তো জিরোর থেকে বড়, তাহলে দ্যাট ইজ কন্ডিশন ট্রু। ফোর নয়, এটা টু হবে, টু জিরোর থেকে বড়, তাহলে কন্ডিশন সত্য হচ্ছে। ওকে, তাহলে মোট আমাদের এই কটাই ছিল ওখানে মোট, আর তেমন কিছু ছিল না। মোট আবার হয়তো আছে শূন্যস্থান পূরণে কতগুলো, তবে যবে যবে আমি যতগুলো সাম করালাম মোট ফাংশন দিয়ে, যদি সবটা পুরোপুরি পাক্কা বুঝতে পারো, তাহলে ওখানকারও কোনো মোড আটকাবে না আশা করছি। তাহলে টোটাল কথা আমি কি শিখলাম এইটুকু একটু মনে রাখবে, যে আমি যেখানে মড ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছি, কারণ আমি তো মডের দুটো প্রপার্টি শিখিয়েছিলাম, একটা গ্রেটার দেন জিরো, একটা লেস দেন জিরো। গ্রেটার দেন জিরো নয়, গ্রেটার দেন এ বা বি বা সি কিছু একটা থাকলো, যদি কোথাও মড এক্স গ্রেটার দেন বি হয়, তাহলে এক্স এ ভ্যালু বি এর থেকে বড়, আবার এক্স এ ভ্যালু মাইনাস বি থেকে ছোট, তাহলে এই একটা কন্ডিশন হবে। আর যদি লেস দেন হয় তাহলে বি থেকে মাইনাস বি এর মধ্যে থাকবে, তাহলে এই দুটো কন্ডিশন। এবং এই দুটো কন্ডিশনের বাইরে যে সমস্ত অঙ্কগুলো, সরি, এই সমস্ত কন্ডিশনের যখন বাইরে অঙ্কগুলো থাকছে, তখন আমাদের ওই মডটাকে আলাদা আলাদা করে ভেঙে নিতে হচ্ছে। আলাদা করে ভেঙে নিতে হচ্ছে মডের যে জেনারেল ফর্মুলা, যেমন একটু আগে করালাম x-1, x-1 এর মডটা আলাদা করে ভেঙে নিচ্ছি, একবার করে অঙ্কের মধ্যে বসিয়ে বসিয়ে সলভ করছি। তো এই কন্ডিশন দুটো বা এইগুলো যদি মাথায় ঢুকিয়ে নাও, তাহলে আর মডের অঙ্ক কোনো জায়গায় আটকানোর কথা নয়। যেমন নেক্সট অঙ্কে আসি, নেক্সট অঙ্ক কোনো সমস্যাই নেই, মড নেই, কিছু নেই, প্লেন সমাধান। তাহলে নেক্সট হচ্ছে 26। তাহলে 26 কি আছে বাবা, x+2 ডিভাইডেড বাই x² + 1, এইটা আছে। এটা গ্রেটার দেন, সরি,
গ্রেটার দেন হাফ আছে। এবার তুমি বলতে পারো যে স্যার হাফটাকে লেফটে নিয়ে এসে করবো, হ্যাঁ করতেই পারো। তাহলে হাফটাকে লেফটে নিয়ে এসে তুমি করে ফেলো। তাহলে হাফ যদি লেফটে নিয়ে এসো তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা মাইনাস হাফ হয়ে যাবে, গ্রেটার দেন জিরো। তাহলে এলসিএম করে নাও, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি এলসিএম হয় তাহলে টু এক্স প্লাস ফোর, আর এখানে হয়ে যাবে বাবা যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে গ্রেটার দেন জিরো। তাহলে এখন নিচের পোর্শন রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স, আর এখানে ফোর থেকে ওয়ান গেলে প্লাস থ্রি, গ্রেটার দেন জিরো। তাহলে মাইনাসটা কমন নাও, তাহলে নিলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, গ্রেটার দেনটা তখন এবার লেস দেন হয়ে যাবে। তাই এখন এইটাকে যদি মিডিল টার্ম করো তাহলে এক্স মাইনাস থ্রি একটা টার্ম আসছে, আর এক্স মাইনাস ওয়ান আরও একটা টার্ম আসছে, না সরি এক্স প্লাস ওয়ান টার্মটা আসবে তখন, তাই না? তাই তো নাকি না ভুল বললাম? এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স, এটা মাইনাস থ্রি এক্স আর মাইনাস থ্রি, ঠিকই আছে, লেস দেন জিরো। তাহলে এর সলিউশন তাহলে কি হবে? এর সলিউশন আমাকে বলেছে যে এটা তাহলে পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, আর একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে। তাহলে এবার কেস স্টাডি করে নাও। কেস ওয়ান, এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো, এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন থ্রি, এক্স লেস দেন মাইনাস ওয়ান, তাহলে থ্রি এর থেকে এক্স এর ভ্যালু বড়, আরেকটা পাচ্ছি মাইনাস ওয়ান থেকে এক্স এর ভ্যালু ছোট, তাহলে থ্রি এর থেকে বড় মাইনাস ওয়ান থেকে ছোট, তাহলে এই সলিউশনটা হবে না, কারণ দুদিকেই চলে যাচ্ছে। এবার কেস টু নাও। কেস টু নিলে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো আর এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, তাহলে এক্স লেস দেন থ্রি হচ্ছে, এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এর সলিউশন এখানে জিরো, এখানে মাইনাস ওয়ান, এখানে থ্রি, তাহলে থ্রি এর থেকে বড়, থ্রি এর থেকে ছোট মানে লেফটে, মাইনাস ওয়ান থেকে বড় মানে রাইটে, তাহলে মাইনাস ওয়ান থেকে থ্রি এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু মাইনাস ওয়ান থেকে থ্রি। এবার কোয়েশ্চেন হলো, আমাকে নিচে বলেছে যে এর সমাধান সংখ্যা কটি এবং এটার পূর্ণ সংখ্যা হবে বা ইন্টিজার হবে, তাহলে এক্স ইকুয়াল টু কি হতে পারে? মাইনাস ওয়ান শুধু নয়, মাইনাস ওয়ানের পর থেকে নেব জিরো, তারপরে ওয়ান হতে পারে, টু হতে পারে, আর কিছু হবে না, মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান হবে না, তাহলে জিরো নেব, ওয়ান নেব, টু নেব, তাহলে এর সমাধান সংখ্যা কটা? তিনটে, তাহলে অপশান এ হলো থ্রি ইজ পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এস অর নো? দেখো এটা হচ্ছে অ্যালজেব্রার একেবারে ইজি চ্যাপ্টার, সব থেকে সহজ চ্যাপ্টার বলতে পারো, যেটার মধ্যে কোনো একদম কোনো কিছু খামতি ঘাটতি কিছু নেই, ইজিলি করা যায়। হ্যাঁ, এটাকে একটু বেশি করে করো যাতে হচ্ছে এক্সামে এখান থেকে প্রায় চারটে থেকে পাঁচটা কোয়েশ্চেন আসবে। হয়েছে? চলো নেক্সট চলে আসি 27-এ। এবার এখান থেকে প্রবলেম সাম শুরু হচ্ছে, মানে প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্ক দিত না অ্যাকচুয়ালি, যেহেতু শর্ট কোয়েশ্চেন প্রশ্নের অঙ্ক দিত না, কিন্তু যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেনে ঢুকিয়ে দিয়েছে, সুতরাং প্রশ্নের অঙ্ক থাকলেও থাকতে পারে, বলার তো কিছু নেই, তো করতে হবে। তো দেখো একদম 27 নম্বর কোয়েশ্চেন বলি। দেখো কি বলেছে, একটা ইকুয়েশন দিয়েছে, বলছে একটা ছাত্রের তোমার বুদ্ধাঙ্কর একটা অঙ্ক দিয়েছে। বুদ্ধাঙ্ক বলতে এখানে তোমার কাছে মেনলি আইকিউ লেভেলের
কথা বলেছে, যেটা আইকিউ হয় আমাদের প্রত্যেকের। এবার সেই আইকিউ এর একটা পরিমাপের সূত্র দিয়েছে, নির্ণয় করার একটা সূত্র, আইকিউ ইকুয়াল টু M/C ইন্টু 100, যেখানে এম হচ্ছে মানসিক বয়স বা মেন্টাল এজের কথা বলেছে, আর সি হচ্ছে বৎসরকাল, একটা মানে বয়স বলেছে। এবার বলছে যে যদি 15 বছর পরে একদল ছাত্রের ক্ষেত্রে 10.2 লেস দেন ইকুয়াল টু এম লেস দেন ইকুয়াল টু 16.2 হয়, তাহলে এবার আমাকে আইকিউ লেভেলটা কত হবে এটা আমাকে জানতে চেয়েছে, যে সেই লেভেলটা কত একদল ছাত্রের। দেখো কোয়েশ্চেনটা আহামরি কিছু নয়, পড়ে মনে হচ্ছে অনেক কিছু কোয়েশ্চেন মনে হয় দিয়েছে, অনেক কিছু জানতে হবে, কিন্তু কিছুই জানার দরকার নেই, এমনিই হয়ে যাবে। কিরকম? প্রথমত তোমাকে আগে কি দিয়েছে সেটা বোঝো। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে একটা সূত্র দিয়েছে, যে আইকিউ ইকুয়াল টু M/C ইন্টু 100, এই সূত্রটা দিয়েছে। এবার তার সাথে এম এর একটা রেঞ্জ বলেছে, এম এর রেঞ্জটা বলেছে 10.2 থেকে এম এর ভ্যালু বড় অথবা সমান, আর 16.2 থেকে এম এর ভ্যালু ছোট অথবা সমান। তাহলে এইটুকুটা আছে। এবার আইকিউ হতে হবে, তাহলে আইকিউ হতে গেলে M/C ইন্টু 100 হতে হবে। তাই আমি প্রত্যেক টার্মকে আমি সি দিয়ে ডিভাইড করছি, তাহলে 10.2 বাই সি লেস দেন ইকুয়াল টু M/C লেস দেন ইকুয়াল টু 16.2 বাই সি। কেন সি দিয়ে ডিভাইড করলাম? কারণ এখানে সি দিয়ে ডিভাইড করা আছে, কারণ আমাকে আইকিউ আনতে হবে। ক্লিয়ার? এবার তাহলে সি দিয়ে ডিভাইড করার পরে দেখছি একটা 100 মাল্টিপ্লাই আছে, তাহলে 100টা প্রত্যেককে মাল্টিপ্লাই করে দাও। 10.2 ডিভাইডেড বাই সি ইন্টু 100 লেস দেন M/C ইন্টু 100 লেস দেন ইকুয়াল টু 16.2 ডিভাইডেড বাই সি ইন্টু 100। তাহলে প্রত্যেককে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আসি, এবার তোমাকে কোয়েশ্চেনের মধ্যে সি কিন্তু বলে দিয়েছে, কি বলেছে বাবা? 15 আমাকে কোয়েশ্চেনে বলেই দিয়েছে যে 15 বছর, তাহলে সি এর ভ্যালু 15, তাহলে 10.2 ডিভাইডেড বাই 15 করছি ইন্টু 100, আর M/C ইন্টু 100 মানে কি? এটাই মানে আইকিউ, তাহলে আইকিউ পেয়ে গেলাম। আর এটা 16.2 ডিভাইডেড বাই 15 ইন্টু 100। এবার এটাকে তোমরা সলভ করবে। এটা যদি সলভ করো, একটা পয়েন্ট তুলে দাও, দিলে একটা জিরো ক্যান্সেল আউট, 5 2 যা আর 5 3 যা, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 3 যা 9, 3 4 যা 12, তাহলে এটা হয়ে যাবে 68 লেস দেন ইকুয়াল টু আইকিউ লেস দেন, এখানেও একটা পয়েন্ট তুলে দাও, একটা জিরো ক্যান্সেল আউট, 5 2 যা 5 3 যা 3 5 যা 15, 4 যা, তার মানে 108। তাহলে 68 লেস দেন আইকিউ লেস দেন 108। ক্লিয়ার? কোনো সমস্যা? যাই হোক, এই কোয়েশ্চেনটায় মনে হয় অপশান সি আর অপশান ডি ইকুয়াল দিয়েছে, তাই তো? যাই হোক, এবার চলে এসো 28-এ এসো। 28-এ আসা যাক। 28 কোয়েশ্চেন কি বলছে দেখো। 28 নম্বর কোয়েশ্চেন বলছে, একটি কারখানা আছে, যে কারখানায় কোনো একটা সামগ্রী যেটা এক্স একক উৎপাদন করে, এবং এক্স একক সামগ্রীর উৎপাদন ব্যয় হচ্ছে সিএক্স। সিএক্স একটা ফাংশন,
বা এটাকে অ্যাকচুয়ালি কস্ট ফাংশন, রেভিনিউ ফাংশন এরকম বলা হয়। উঁচু ক্লাসে বা এখন যারা 11-12 ইকোনমিক্স পড়ছে তারা এটা ভালো করে জানবে। কস্ট ফাংশন বলে, রেভিনিউ ফাংশন বলে, যাই হোক সেগুলো আমার জানার দরকার নেই কোশ্চেনের মধ্যে। তাহলে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় মানে ওইটা তৈরি করতে তার খরচ হয়েছে এমন একটা ধরো সংখ্যাই দেওয়া আছে, যেটা সিএক্স। আর বিক্রয় বাবদ তার আয়, বিক্রয় বাবদ মানে বিক্রি করে সে পেয়েছে আর এক্স, বা যেটাকে রেভিনিউ ফাংশন বলা হয়, তাই আর এক্স দিয়ে ডিনোট করেছে। এবার বলছে তাহলে সিএক্স আছে, আর এক্স আছে। এবার বলছে কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে, তাহলে সামগ্রীর কথা বলেছে, সামগ্রী আমার ছিল এক্সটি, তাহলে কমপক্ষে কটি, মানে এক্স এর ভ্যালুই জানতে চেয়েছে, তাহলে কমপক্ষে কটি যদি সে উৎপাদন করে যার বলছে যে তার মুনাফা হিসাবে কিছু আয় হবে। আচ্ছা বাবা, মুনাফা হিসাবে আয় মানে সে লাভ করবে, এই তো কোশ্চেন। তাহলে তাকে যদি লাভ করতে হয়, ভালো করে বোঝো, সে বিক্রি করে লাভ করতে চাইছে, তাহলে লাভ করতে যদি তাকে হয়, তাহলে লাভ করতে হলে অবশ্যই তার বিক্রয় মূল্যটা বেশি হতে হবে উৎপাদন ব্যয়ের থেকে। তাহলে উৎপাদন ব্যয়ের থেকে বিক্রয় মূল্য বেশি হতে হবে, তবেই সে লাভ করতে পারবে। তাহলে উৎপাদন, তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ভালো করে বোঝো, তাহলে বেশি হলে অবশ্যই সিএক্স যে টার্মটা আছে সেখান থেকে আর এক্সটা বড় হতে হবে, তাহলে তার লাভ হবে। তাহলে আমি এখন বলতে পারবো সি অফ এক্স লেস দেন আর অফ এক্স, ইকুয়াল টু কিন্তু দিও না, ইকুয়াল টু হলে লাভ আর হলো না, ইকুয়াল টু হলে লাভও হবে না, লসও হবে না, সুতরাং ইকুয়াল টু এখানে হবে না। তাহলে বিক্রয় মূল্য অবশ্যই উৎপাদনের থেকে বড়। তাহলে সিএক্স এর ভ্যালু তুমি এখানে পুট করে দাও। সিএক্স কি বলেছে, সিএক্স বলেছে 4 ইন্টু এক্স প্লাস 200 লেস দেন আর এক্স এর ভ্যালু কত, 8 ইন্টু এক্স প্লাস 55। তাহলে এখানে 4x প্লাস 800 লেস দেন 8x প্লাস 440। এটাকে যদি এপাশে নিয়ে চলে এসো, সরি, এটা যদি এপাশে নিয়ে এসো তাহলে কত পাবে, -4x পাবে, লেস দেন 440 মাইনাস 800। তাহলে 440 মাইনাস 800 যদি করো তাহলে এটা কত পাবে বাবা, সরি, 440 মাইনাস 800 মানে কত আসছে, 360, তাহলে -360। তাহলে মাইনাস তুলছো, 4 দিয়ে ডিভাইড করছো, তাহলে এক্স আবার গ্রেটার দেন হয়ে যাবে, মাইনাস যেহেতু তুলছো, তাহলে এটা গ্রেটার দেন যদি হয় 9 হবে, তাহলে 90 থেকে বেশি তাকে বিক্রি করতে হবে, তার মানে গ্রেটার দেন 90 হতে হবে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ওকে, 29-এ এসো, এটা মুছে দিলাম। 29, 29 কি বলছে দেখো তো বাবা, বলছে কোনো একটা পরীক্ষায় একজন ছাত্রকে এ গ্রেড, এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয় আছে যাদের গড় নাম্বার 90 বা তার বেশি পাওয়া দরকার। মানে সে এ গ্রেড তখনই পাবে যখন তার সাবজেক্টের নাম্বার 90 হবে, তার থেকে বেশিও হলে কোনো সমস্যা নেই। সাবজেক্টগুলোর গড় নাম্বার 90 পেতে হবে এবং বা তার থেকে বেশি। এবার বলছে যে যদি প্রথম 4টি বিষয়ে তার প্রাপ্ত নাম্বার 82, 92, 94, 88 যদি হয়, তবে এ গ্রেড পাওয়ার জন্য তাকে পঞ্চম বিষয়ে কত নাম্বার পেতে হবে। তাহলে প্রশ্ন হলো পঞ্চম বিষয়ে কত নাম্বার পেতে হবে, আমার তো বলে দেয়নি,
আমাকে ওটাই বার করতে হবে। তাহলে পঞ্চম বিষয়টাকে আমি মনে মনে এক্স ভাবছি। ক্লিয়ার? তাহলে কটা কটা বিষয় আছে? 5টা। তাহলে তার মধ্যে প্রথম বিষয় সে 82 পেয়েছে, দ্বিতীয় বিষয়ে সে 92 পেয়েছে, তৃতীয় বিষয়ে সে 94 পেয়েছে, চতুর্থ বিষয়ে সে পেয়েছে হচ্ছে তোমার 88। পঞ্চম বিষয় আমি জানি না, এক্স ধরে নেব। তাহলে এই 5টা বিষয়ের গড় নাম্বার যদি বলি, তাহলে 5 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 5টা বিষয়ের গড় নাম্বার 5টা বিষয়ের মোট নাম্বার ডিভাইডেড বাই 5। এই গড় নাম্বারটা তাকে এ গ্রেড পেতে হলে 90 বা তার থেকে বেশি হতে হবে। 90 পেলেই হয়ে যাবে বা তার থেকে বেশি। তাহলে 90 আমি লিখে দিলাম, 90 এর থেকে বেশি বা 90 এর সাথে সমান। তাহলে এখান থেকে এক্স এর রেঞ্জ বার করব। তাহলে এখন যদি আমি এগুলোকে সব অ্যাড করি, তাহলে সবকটা অ্যাড করলে কত আসছে? 88 আর 82, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 160, 170, 170 আর 9 দুগুণে 18, মানে হচ্ছে 186। তাহলে 186 আর 170 যদি অ্যাড করা হয় 6, 5, 356, তাহলে টোটাল সে পেয়েছে 356 প্লাস এক্স গ্রেটার দেন 450। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 450 মাইনাস 356, কত আসছে সাবস্ট্রাকশন করে? 94 আসছে। ক্লিয়ার? না কোনো ডাউট আছে বলো? বুঝেছো? ওকে, পরেরটায় চলে যাও। নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন। 30 নম্বর দেখো কি বলেছে। বলছে একটা পুকুরের জলের অম্লতা স্বাভাবিক বলে ধরা হয়। এবার আমাকে বলছে যে আমরা জলের তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রিতে পড়েছো, আগের ক্লাসগুলোতেও ছিল, যে জলের হচ্ছে আহ, অম্লতা বা অ্যাসিডের পরিমাপের জন্য কি ইউজ করা হয়? পিএইচ স্কেল। ঠিক আছে, পিএইচ স্কেল ইউজ করা হয়। সেই বলছে যে পিএইচ স্কেলের মান 7-এর থেকে বেশি, 7-এর থেকে কম, এরকম করে আগে পড়েছো, জানো। সেটাই বলেছে যে 3টি পিএইচ স্কেলের পরিমাপের গড় বলছে 7.1 এবং 7.8 এর মধ্যে থাকে। যদি প্রথম পিএইচ এর পার্ট 7.45, দ্বিতীয় পিএইচ এর মান 7.75 হয়, তাহলে তৃতীয় পিএইচ এর মান এক্স যদি হয়, তাহলে এক্সটা কি হবে? তাহলে আমরা এবার একটু আসি, ভালো করে বোঝো। প্রথমে বলেছে প্রথম পিএইচ এর মান। প্রথম পিএইচ এর মান কত? প্রথম পিএইচ এর মান হচ্ছে 7.45, তাহলে 7.45 হলো। দ্বিতীয় পিএইচ এর মান কত? 7.75 হবে। আর তৃতীয় পিএইচ এর মান কত? এক্স হবে। তাহলে এই তিনটে পিএইচ এর গড় কত? ডিভাইডেড বাই 3 হবে। তাহলে এই গড় বলছে 7.1 থেকে 7.8 এর মধ্যে বিলং করে। তাহলে 7.1 থেকে বড় অথবা সমান। এবার আচ্ছা, মধ্যে থাকে বলেছে, এর সাথে সমান বলেনি, তাহলে মধ্যে আছে, তাহলে ইকুয়ালটা দিও না, মধ্যে আছে শুধু বলেছে, আর একটা 7.8। তাহলে এখান থেকে আমরা সলভ করে নেবো এক্স এর রেঞ্জ। এক্স এর রেঞ্জ সলভ করার জন্য কি কি করবে? প্রথমে হচ্ছে উপরে অ্যাড করবে, 3 সবাইকে দিয়ে মাল্টিপ্লাই করবে, আর তারপরে অ্যাড করে যেটা পাবে সেটা তাহলে সাবস্ট্রাক্ট করবে। তাহলে এটা তুমি করে নিও নিজেই বাড়িতে, এটা নিয়ে আমি আর কিছু বলছি না, এটা একেবারেই করে নিও। আমি চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 31। এটারও আমি ইকুয়েশন বানিয়ে দিচ্ছি, এটাও বাড়িতে হোমওয়ার্ক করে নিও, কারণ এগুলো এবার বুঝে গেছো কিভাবে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 31-এ এসো। তাহলে 31 কি বলছে দেখো। 31 আমাকে একটু অন্যরকম কথা বলেছে। কিরকম?
না, 31 বলছে তিনজন ব্যক্তি আছে যাদের মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হলো, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পায় এবং তৃতীয় যে ব্যক্তি আছে সেই ব্যক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়। ক্লিয়ার? এবার যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়, তাহলে প্রথম ব্যক্তি খুব বেশি করে কত টাকা পেয়েছিল? এই হচ্ছে আমার কোয়েশ্চেন, যে কত টাকা সে পেয়েছিল। তাহলে ভালো করে বোঝো। তাহলে এই যদি আমার কাছে কোয়েশ্চেন হয়, তাহলে প্রথম ব্যক্তি আমি ধরে নিলাম সে এক্স টাকা পেয়েছে। তাহলে যে প্রথম আছে, যে ফার্স্ট আছে, সে পেয়েছে কত? সে পেয়েছে ধরো এক্স টাকা। ক্লিয়ার? তাহলে সে এক্স টাকা পেয়েছে। এবার কোয়েশ্চেন হলো যে দ্বিতীয় যে ব্যক্তি আছে সে প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পেয়েছে। তাহলে সেকেন্ড যে আছে সে প্রথম ব্যক্তির থেকে 39 টাকা বেশি পেয়েছে। তাহলে এক্স প্লাস 39। এবার বলছে তৃতীয় যে ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়। তাহলে তৃতীয় যে আছে সে প্রথম জনের দ্বিগুণ পরিমাণ টাকা পায়, তার মানে 2x পেয়েছে। 2x পেয়েছে। তাহলে তৃতীয় ব্যক্তি, এবার প্রশ্ন হলো দেখো, যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা কম পায়, ভালো করে বুঝবে। তাহলে প্রথম ফার্স্ট কন্ডিশন কি বলেছে বাবা? ফার্স্ট কন্ডিশন বলেছে দ্বিতীয় যে সে প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 39। তৃতীয় যে ব্যক্তি সে প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়, তাহলে 2x পেয়েছি। এবার বলছে ভালো করে বোঝো, যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা বেশি পায়, তাহলে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে এটা। তাহলে এই তৃতীয় ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা বেশি। তাহলে দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা বেশি, তাহলে তুমি এখন অবভিয়াসলি বলতে পারবে। আর আমার এখান থেকে করার কিছু নেই। কেন বলছি দেখো, কেন বলছি, এমনি তো টোটাল মানে এটা অনেক রকম ভাবে সলভ করা যায়। তিনজন তো পেয়ে গেছো, তাহলে তিনজন তিনজন তো টাকা ডিভাইড করেছে, তাহলে এক্স প্লাস 39 প্লাস হচ্ছে 2x, এটা ইকুয়াল টু 439। এখান থেকেও তুমি অ্যান্সার পেয়ে যেতে পারো। তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে সেটাও পেয়ে যেতে পারো। এটা একটা সলিউশন। আবার আরেকটা সলিউশন তুমি পেতে পারো, যে এই তৃতীয় ব্যক্তি হচ্ছে প্রথম ব্যক্তির থেকে 36 টাকা বেশি পায় বলেছে। 36 টাকা বেশি পায় না, তৃতীয়টা দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা কম পায়। তাহলে 36 টাকা কম পায় মানে তুমি এখন বলতে পারবে 2x ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 39, সরি এক্স প্লাস 39, এটা ইকুয়াল টু আবার 36। এটা থেকেও তুমি পেতে পারো, এটা থেকেও পেতে পারো। তাহলে অনেক করে তুমি এখানে সলভ করতে পারবে। হ্যাঁ, তো যে রেসপেক্টে করবে হবে। যাই হোক, তাহলে এটাও করে নিও। আমি চলে আসবো একদম 30 হচ্ছে 2-তে আসবো। 32-তে এসো। 32 দেখো, ভালো করে বুঝবে। 32, এই 32 থেকে যে অঙ্কগুলো আছে একদম আপ টু বলতে পারো 36 পর্যন্ত, 4টে থেকে 5টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো খুবই ভালো করে তোমাকে করতে হবে, কারণ পরের ক্লাসে এই অঙ্কগুলোর রেসপেক্টে কিন্তু আমাদের হবে। কারণ পরের ক্লাসে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং। তো এলপিপি যে চ্যাপ্টারটা আছে তোমাদের ক্লাস 12-এর, সেই রেসপেক্টে বা সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এর উপর বেস করে হবে। সুতরাং হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু পরের ক্লাসে কাজে তোমাদের লাগছে। যাই হোক, 32-তে এসো। দেখো, খুব সহজ, কঠিন একদম নয়। তোমাকে কিছু জিনিসপত্র দিয়ে এখানে অনেক কিছু বলেছে, সেই রেসপেক্টে একটু ভাবলেই হবে। ভালো করে কোশ্চেন পড়ো। বলছে একজন উৎপাদক, যে উৎপাদক বলতে যে কিছু উৎপাদন করে, সেই উৎপাদক এ ও বি এই দু ধরনের সামগ্রী উৎপাদন করে। ক্লিয়ার? তাহলে একজন উৎপাদক যে কিনা এ ও বি এই দুই ধরনের সামগ্রী উৎপাদন করে। এবার বলছে একটি এ সামগ্রীর উৎপাদন করতে
তার 200 টাকা 250 টাকা তার খরচ হয়, এবং একটি বি সামগ্রী উৎপাদন করতে তার 300 টাকা খরচ হয়। এবার বলছে সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারে না। ক্লিয়ার? এবার বলছে খুব বেশি করে 100টি সামগ্রী সে মজুদ রাখতে পারে। এ ও বি সামগ্রিক সংখ্যা এক্স ও ওয়াই হলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমাকে জানতে চেয়েছে। তো এটা অ্যাকচুয়ালি সমাধান সেট তৈরি করা, এবং সেই সমাধান সেটগুলোকে সমাধান করব কি করে সেটা পরের ক্লাসে আছে। মানে এই ক্লাসে শুধু আছে যে সমাধান সেট তৈরি করা। তাহলে তুমি বলবে যে স্যার আগের অঙ্কগুলো কি সমাধান সেট তৈরি করলাম না? আমি বললাম হ্যাঁ, আগের অঙ্ক যেগুলো করলাম 31 পর্যন্ত সেই অঙ্কগুলো শুধু একটা ভ্যারিয়েবল দিয়ে সলিউশন ছিল, আমরা সমাধান করে ফেলেছি। কিন্তু এই 32 থেকে দেখবে 2 ভ্যারিয়েবল 3 ভ্যারিয়েবলের সলিউশন আসছে, যেগুলো আমরা সমাধান করতে পারবো না যতক্ষণ না ক্লাস 12-এ উঠবো। তো সুতরাং এটার সমাধান মানে সমাধান করাটা নেই, কিন্তু ইকুয়েশন বানানো আছে। আর ক্লাস 12-এ গিয়ে ইকুয়েশন বানানো এবং সমাধান দুটোই আছে, সুতরাং এটার হেল্প নিয়ে কিন্তু হবে। তাই এইটা খুব ভালো করে করা তোমার দরকার। তাহলে আমি এক এক করে বলি। দেখো, কিছুই নয়, এ আর বি দুটো সামগ্রী একজন তৈরি করে। তাহলে একটা হচ্ছে এ সামগ্রী তৈরি করছে একজন, আর একটা হচ্ছে বি সামগ্রী একজন তৈরি করছে, দুটো সামগ্রী। এবার বলছে এ সামগ্রী উৎপাদন করতে তার একটা এ সামগ্রী উৎপাদন করতে তার 250 টাকা করে খরচ হয়। তাহলে মোট খরচ এটা তৈরি করতে একটার জন্য 250 টাকা। আর এটার একটার জন্য তৈরি করতে তার কত টাকা বাবা? ডেফিনেটলি এর 300 টাকা করে খরচ বি সামগ্রী তৈরি করার জন্য। এ সামগ্রী টোটাল এক্স খানা তৈরি করবে, আর বি সামগ্রী টোটাল ওয়াই খানা তৈরি করবে। এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে তুমি কি পাবো? যে এই এ সামগ্রীর মোট খরচ কত, যেহেতু এক্সটা তৈরি করছে আর প্রত্যেকটার খরচ হচ্ছে 250, তাহলে আমি বলতে পারবো 250x। তাহলে আমি বলতে পারবো ডেফিনেটলি যে 250x। তাহলে 250xটা কি? 250x তার মোট খরচ হচ্ছে। এবার বি সামগ্রী তৈরি করতে তার মোট খরচ কত? 300y, মানে 300y। তাহলে এই দুটো মিলে মোট খরচ হচ্ছে তার কত না 250x প্লাস 300y। তাহলে এটা তার মোট খরচ। এবার এই যে মোট খরচটা আমি পেলাম, এই মোট খরচটা সে করবে, কিন্তু তার একটা কন্ডিশন আছে, তার কাছে 20,000 টাকার বেশি নেই। তাহলে সে 20,000 টাকা পুরোটাই খরচ করে দিতে পারে, অথবা 20,000 টাকার কম খরচ করতে পারে। তাহলে 20,000 টাকার বেশি সে কিন্তু খরচ করতে পারবে না, কারণ 20,000 টাকাই তার কাছে আছে, তার বেশি টাকা তার কাছে নেই। তাহলে 20,000 টাকা সে পুরোটাই তৈরি করতে দিয়ে দিতে পারে, এবং 20,000 টাকার বেশি সে দিতে পারবে না। তাহলে 20,000 টাকার কমও দিতে পারে। তাহলে আমি এখন বলতে পারবো যে এটা লেস দেন ইকুয়াল টু 20,000। এবার তুমি বলবে কেন লেস দেন হলো? কারণ ওই যে বলেছি 20,000 টাকার কম হতে পারে খরচটা, 20,000 টাকার বেশি হবে না, 20,000 সাথে সমানও হতে পারে। তাহলে একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। আর একটা ব্যাপার আছে না, সেই সামগ্রী তৈরি করে তো একটা জায়গায় রাখবে, এবং তার কাছে সেই জায়গাটা, যে জায়গাটা সে রাখবে সেখানে 100টার বেশি সে রাখতে পারবে না, কারণ তার জায়গা ছোট। সে তো এই এ আর বি প্রোডাক্টটা তৈরি করে একটা ঘরে বা একটা গুদাম ঘরে রাখবে, তা সেখানে 100টার বেশি সে ধরবে না, তাহলে 100টার বেশি সে তৈরি করতে পারবে না। তাহলে টোটাল এক্সটা তৈরি করে এ সামগ্রী, ওয়াইটা তৈরি করে বি সামগ্রী, তাহলে এই দুটো তৈরি করে 100র বেশি সে রাখতে পারবে না, তাহলে টোটাল 100র কম রাখতে পারে। তাহলে লেস দেন ইকুয়াল টু 100, 100টা রাখতে পারে বা তার কম রাখতে পারে। এবং আরেকটা ব্যাপার আছে যে এই এক্স আর ওয়াই এরা সব সময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এবার তুমি বলবে কেন? আমি বলবো প্রথমত এই অঙ্কটার ক্ষেত্রে বলি, এই অঙ্কটাতে এক্স হচ্ছে এতটি এ এতটি বি, তার মানে এক্স এর ভ্যালু কখনো এর থেকে ছোট হবে না, বা এক্স এর ওয়াই এর ভ্যালু কখনো হচ্ছে মাইনাস হবে না, জিরোর থেকে ছোট হবে না। কেন বলছি? কারণ তুমি তো বলবে না -10টি সামগ্রী তৈরি করে, তাহলে সেগুলো তো বলবে না। তাহলে এক্স ওয়াই এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবং আর একটা কেস বলি, যে এক্স ওয়াই শুধু এই অঙ্কটার জন্য নয়, সমস্ত অঙ্কে এক্স ওয়াই গ্রেটার দেন 0 কিন্তু হবে।
কারণ এক্স ওয়াই গ্রেটার দেন 0 যদি না হয় তাহলে আমরা এই এলপিপি ফরম্যাট সমাধান করতে পারি না। তাহলে এক্স ওয়াই যতগুলো টার্ম দেখবে সেগুলো সব গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। কোনো সমস্যা আছে? ওকে, 33টায় আসো। 33টা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 33টা দেখো, এটা একটু বোঝারও ব্যাপার আছে। 33 কোয়েশ্চেনটা বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, না হলে সলভ করতে পারবে না। তো 33টা বলি আগে কি বলছে দেখো। 33 আগে কি বলছে পড়ো। বলছে একজন লোক বা ব্যক্তি সে প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হয়। মানে একটি লোক আছে যার প্রতি কিলোমিটার 16 টাকা, মানে 1 কিলোমিটার যায় 16 টাকার পেট্রোল তার খরচ হয়। ক্লিয়ার? এবার বলছে যে যখন সে তার মোটর কার ঘন্টায় 30 কিমি বেগে চালায় এবং পেট্রোল খরচ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোমিটারে 20 টাকা খরচ হয়। তাহলে আগে এমনি খরচ হতো হচ্ছে 16 টাকা, কিন্তু যখন সে 30 কিলোমিটার বেগে চালায় গাড়িটা, তখন তার 20 টাকা করে খরচ হয়। ক্লিয়ার? তার 20 টাকা খরচ হয় প্রতি কিলোমিটারে, মানে বেড়ে যায় খরচটা। এবং যখন সে মোটর কার 45 কিলোমিটার বেগে চালায়, ও সরি বাবা, আমি একটু ভুল ভুল পড়লাম। যখন 30 কিলোমিটার বেগে যায় তখন 16 টাকা খরচ হয়, আর যখন 45 কিলোমিটার বেগে যায় তখন তার 20 টাকা করে খরচ হয়। এবার বলছে তার পেট্রোল বাবদ খরচের জন্য 200 টাকা তার কাছে আছে। 200 টাকা তার কাছে আছে, এবং তার কাছে পেট্রোল বাবদ খরচের জন্য 200 টাকা আছে, এবং সে 2 ঘন্টা সময়ে সর্বাধিক দূরত্ব যেতে চায়। তাহলে সব থেকে বেশি দূরত্ব সে 2 ঘন্টা সময় যেতে চায়। ক্লিয়ার? তাহলে 30 কিমি/ঘন্টা এবং 45 কিমি/ঘন্টা বেগে তার অতিক্রান্ত দূরত্ব বলছে এক্স এবং ওয়াই। তাহলে এবার সমীকরণ কি হবে? বেশ ভালো কোয়েশ্চেন, খুব বুঝে শুনে অ্যান্সার তোমায় করতে হবে। এমনি নর্মালি অ্যান্সার করলে হবে না, একটু বুঝিয়ে বলি আমি কি কি বলতে চাইলাম। তাহলে একটা লোকের কাছে, তার কাছে গাড়ি আছে, ঠিক আছে না? এবার সে তার গাড়ি দুটো প্রক্রিয়ায় চালায়। তাহলে সে 30 কিমি/ঘন্টায় গাড়ি চালাতে পারে, আরেকটা সে 45 কিমি/ঘন্টায় গাড়ি চালাতে পারে। ক্লিয়ার? এবার এই 30 কিমি/ঘন্টায় সে মোট এক্স কিমি পথ গিয়েছে, আর 45 কিমি/ঘন্টায় সে টোটাল ওয়াই কিমি পথ ট্রাভেল করেছে। তাহলে 30 কিমি/ঘন্টায় সে এক্স কিমি গেছে, আর 45 কিমি/ঘন্টায় সে ওয়াই কিমি গেছে। কোনো সমস্যা এখানে নেই। এবার বলছে যে যখন 30 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে তখন তার পেট্রোল খরচ একটু কম হচ্ছে, তখন তার 20 টাকা/লিটার খরচ হচ্ছে। সরি সরি বাবা, 16 টাকা/লিটার খরচ হচ্ছে। আর যখন 45 কিমি/ঘন্টায় গাড়ি চালিয়েছে তখন তার 20 টাকা/লিটার খরচ হয়েছে। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। কন্ডিশন দুটো আছে, তার কাছে মোট 200 টাকা আছে, এর বেশি সে খরচ করতে পারবে না। আরেকটা কন্ডিশন আছে, সে 2 ঘন্টা সময়ের বেশি সে খরচ করতে পারবে না। তার মানে সর্বাধিক সে 2 ঘন্টা সময়ের সময়ের সর্বাধিক দূরত্ব যেতে চায়। তাহলে 2 ঘন্টা সময়ে সব থেকে বেশি দূরত্ব সে যাবে, 2 ঘন্টার বেশি সময়ে সে যাবে না। তাহলে এই হচ্ছে কন্ডিশন। তাহলে এবার আমরা অঙ্কের দিকে আসি, যে এখান থেকে আমি কিভাবে সমীকরণ তৈরি করতে পারি। সমীকরণ তো হবে না, অসমীকরণ হবে এখানে, বা ইনইকুয়ালিটি হবে। আমরা একটু ছোটবেলার সূত্রে ফিরে যাই। ছোটবেলায় কি সূত্র জানি? ছোটবেলায় সূত্র তুমি জানো যে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা আমরা জানি গতিবেগ। তাহলে গতিবেগ ইকুয়াল টু আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি জানি? সময় সমান আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ।
এটা আমরা জানি। তাহলে সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। আর আমরা এই রেসপেক্টে জানি। এবার ভালো করে বোঝো, একটা কন্ডিশন আসি ফার্স্ট। সে প্রতি কিলোমিটারে এইভাবে খরচ হয়, তার প্রতি কিলোমিটারে কত টাকার পেট্রোল? 16 টাকার পেট্রোল। সে এরম করে কত কিমি পথ গেছে বাবা? এক্স কিমি পথ গেছে। তাহলে টোটাল খরচ কত হয়েছে? 16x। আর এর যখন 45 কিলোমিটার বেগে গাড়ি চালায় তখন তার প্রতি কিলোমিটারে কত টাকা পেট্রোল খরচ হয়? 20 টাকা। সে এরকম কত কিলোমিটার গেছে? ওয়াই কিলোমিটার। তাহলে এর টোটাল খরচ হচ্ছে 20 কিলোমিটার, মানে 20y, সরি, টোটাল খরচ হচ্ছে 20y। ঠিক আছে, তাহলে 16x প্লাস 20y। এবার এইটা তার কাছে আছে কত টাকা? 200 টাকা। তার কাছে আছে 200 টাকা। তাহলে 200 টাকার কম সে খরচ করতে পারে, বা 200 টাকাই খরচ করে দিতে পারে, বেশি তো করতে পারবে না, কারণ তার কাছে আছে 200 টাকা। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু 200। এবার আমি ক্যালকুলেশন করতে পারি, 4 কমন নিতে পারি, 4 4 যা 16, 4 5 যা 20, আর 4 5 যা 20, তাহলে এখন 50। তাহলে এইটা একটা অসমীকরণ তুমি পেয়ে গেলে। এবার আমি কি দিয়ে করবো? এবার আমি টাইম দিয়ে করবো। এবার তুমি কি জানো, ভালো করে বুঝবে বাবা, ভালো করে বোঝো। টোটাল টোটাল তার, আমি যদি বলি সময় সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি, জেনে এসেছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এক্স। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে গতিবেগ কত? 30। তাহলে এই এক্স কিমি যেতে তার সময় লেগেছে এক্স বাই 30 ঘন্টা। তাহলে ওয়াই কিমি যেতে তার সময় কত লাগবে? ওয়াই বাই 45 ঘন্টা। তাহলে এ সব থেকে বেশি কত ঘন্টা সময় যেতে পারে? 2 ঘন্টা। তাহলে লেস দেন ইকুয়াল টু 2 হবে। এবার তুমি বলবে কেন স্যার, কি করে হলো? তাহলে লেস দেন ইকুয়াল টু 2 এই কারণেই হবে, কারণ বাবা ডেফিনেটলি তুমি বোঝো যে সে 2 ঘন্টায় সব থেকে বেশি দূরত্ব যেতে চাইছে। তাহলে 2 ঘন্টায় সব থেকে বেশি দূরত্ব, তাহলে 2 ঘন্টায় সব থেকে বেশি দূরত্ব মানে এটাই। তাহলে এখন আমি বলতে পারবো, এখান থেকে 15 কমন নাও, তাহলে এক্স বাই 2 প্লাস 15 3 45 ওয়াই বাই 3, আর 15টা এখানে মাল্টিপ্লাই করো, 15 দুগুণে 30। এবং আরেকটা কি বলেছিলাম? এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, এবং এই একটা কন্ডিশন। বলো, কোনো রকম ডাউট আছে? কোনো সমস্যা? ওকে, এবার চলে এসো কোশ্চেন নাম্বার 34। চলো 34 কি বলছে বলি। 34-এরটাও তাহলে আমরা একটুখানি কোশ্চেন পড়ি, কি বলতে চাইছে দেখি। 34 বলছে একজন উৎপাদক, উৎপাদক বলতে যে উৎপাদন করে, সে দুটো জিনিস উৎপাদন করে, একটা নাট এবং বল্টু। নাট বল্টু মানে তোমরা জানো, নাট বোল্ট হয়, সেই নাট বোল্ট উৎপাদন করে। এবার বলছে 1 বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা সময়, বি মেশিনের লাগে 3 ঘন্টা সময়। আবার 1 বাক্স বল্টু প্রস্তুত করতে এ মেশিনের 3 ঘন্টা, বি মেশিনের হচ্ছে 1 ঘন্টা। এবার কোয়েশ্চেন হলো, যদি সে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখে, এবং আরেকটা কি বলেছে, যে আরেকটা বলতে চেয়েছে যে তবে নাট বল্টুর বাক্সর সংখ্যা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে কি কি হবে? তাহলে আমি এক এক করে আসি। প্রথমে দুটো মেশিন বলি, এটা হচ্ছে এ মেশিন এবং এটা হচ্ছে বি মেশিন। ঠিক আছে, এটা হলো নাট, এটা হলো বল্টু। তাহলে এই হচ্ছে কন্ডিশন। এ মেশিন সর্বাধিক 12 ঘন্টা চলতে পারে, বি মেশিনও সর্বাধিক 12 ঘন্টা চলতে পারে। ক্লিয়ার? এবার নাট প্রস্তুত করতে ভালো করে বোঝো। প্রথমে এ মেশিনের কথা বলি। এ মেশিন বলছে, বলছে 1 বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা সময় লাগে। তাহলে এ মেশিনের 1 ঘন্টা সময় লাগে, এবং নাট প্রস্তুত করতে বি মেশিনের 3 ঘন্টা সময় লাগে।
তাহলে এইটার বি মেশিনের 3 ঘন্টা। ঠিক আছে, এবার বলছে এক বাক্স বল্টু প্রস্তুত করতে, বা যেটাকে বলা হয় বোল্ট ইংরেজিতে, তাহলে বোল্টস প্রস্তুত করতে এক বাক্স প্রস্তুত করতে এ মেশিনের 3 ঘন্টা, আর বি মেশিনের কত ঘন্টা বাবা? বি মেশিনের 1 ঘন্টা সময় লাগে। তাহলে বি মেশিনের 1 ঘন্টা সময় লাগে। তাহলে বি মেশিনের যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে কি হবে? 1 হবে। এটা হচ্ছে বি মেশিন। এবার ভালো করে বোঝো, তাহলে তাই যদি হয়, তাহলে এই রেসপেক্টে তুমি কি বলতে পারবে? এর 3 ঘন্টা এবং এর 1 ঘন্টা। তাহলে এখন এর তার মানে এ মেশিন আমাকে বলছে, ভালো করে বোঝো, এক্স বাক্স হচ্ছে নাট প্রস্তুত করে, আর ওয়াই বাক্স হচ্ছে বোল্ট প্রস্তুত করে। ক্লিয়ার? তাহলে এখন আমি বলতে পারবো যে এ মেশিনের জন্য এক্স বাক্স, তাহলে এ মেশিনের মানে এ মেশিনের জন্য এইটা প্রস্তুত করতে এক্স 1 × এক্স, তাহলে এত ঘন্টা সময়। আর আর বোল্ট প্রস্তুত করতে 3 ঘন্টা, তাহলে 3 × ওয়াই, তাহলে এত ঘন্টা সময়। তাহলে এবার এই সর্বাধিক তার কত ঘন্টা সময় লাগে? 12 ঘন্টা। কারণ 12 ঘন্টার বেশি কিন্তু মেশিন চলতে পারে না। তাহলে 12 ঘন্টার থেকে ছোট হবে, তাহলে লেস দেন ইকুয়াল টু 12, লেস দেন ইকুয়াল টু 12 হবে। তাহলে লেস দেন ইকুয়াল টু 12 হচ্ছে কারণ 12-এর কম সময় নেওয়া যায়, বেশি সময় নেওয়া যায় না। এবার এটার ক্ষেত্রে কি হবে? নাট প্রস্তুত করতে 3x হবে, আর বোল্ট প্রস্তুত করতে y হবে। তাহলে এইটা আবার 12 ঘন্টা, তাহলে লেস দেন ইকুয়াল টু 12। তাহলে দুটোই সমীকরণ পেয়ে গেছি। আর একটা কি পাবো? এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার আরেকটা কোয়েশ্চেন আমি 35 বলবো, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। 36 তোমরা নিজেরা বাড়িতে পড়বে, 35 বলবো, বলে শেষ করবো। 35 দেখো, 35 কি বলছে? 35টাও আমার কঠিন কিছু নয়, একদম সহজ, একটু পড়তে হবে সামগুলো। কি বলছে দেখো, বলছে একটি বিশেষ প্রকারের খাদ্য আছে, সেই খাদ্যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট, 500 একক ফ্যাট এবং 300 একক প্রোটিনের প্রয়োজন। তাহলে একটা খাদ্য আছে, যে খাদ্যটায় কি বলেছে যে বিশেষ এক প্রকার খাদ্য, যেটাই হচ্ছে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট আছে, 500 একক ফ্যাট আছে, 300 একক প্রোটিন আছে। এবার এফ ওয়ান একটা খাদ্য, ভালো করে বোঝো, F1 খাদ্য যেখানে কিনা 10 একক কার্বোহাইড্রেট, তাহলে এটা হচ্ছে 10 ইউনিট কার্বোহাইড্রেট আছে। F2 এই আর কি আছে? 20 একক ফ্যাট আছে, আর 15 একক প্রোটিন আছে। এটা বলেছে। এর বলেছে F2 যে খাদ্যটা আছে, সেই খাদ্যটায় আবার F2 যে খাদ্যটা আছে, এই F2 খাদ্যে বলেছে যে 25 একক কার্বোহাইড্রেট, 10 একক ফ্যাট আর 20 একক প্রোটিন আছে। 20 একক প্রোটিন আছে। এবার F1 এবং F2 খাদ্য সংখ্যা এক্স এবং ওয়াই, তাহলে F1টা এক্স আছে, F2টা ওয়াই আছে, তাহলে এই দুটো মিলিয়েই তৈরি করতে হবে। এবার কার্বোহাইড্রেট বলছে যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট থাকে, তাহলে কমপক্ষে 400, তাহলে 400-র বেশি থাকতে পারে, তাহলে এটা কার্বোহাইড্রেট, এটা 400 আছে। আবার বলছে যে 500 একক ফ্যাট কমপক্ষে, কিন্তু তাহলে কমপক্ষে 500 একক ফ্যাট থাকতে হবে, তাহলে এটা 500 হবে যেহেতু কমপক্ষে। আর কি বলেছে বাবা? 300 একক প্রোটিন, তাহলে 300 একক প্রোটিন থাকছে, তাহলে 300 একক প্রোটিনও কিন্তু থাকতে পারে। তাহলে 400 একক কার্বোহাইড্রেট, 500 একক ফ্যাট এবং 300 একক প্রোটিন, এইগুলো সবকটাই থাকবে। এর বেশি, তাহলে কম পক্ষে বলেছে, এর বেশি থাকতে পারে কিন্তু কম পক্ষে বলেছে, তাহলে ঠিক আছে। এবার আমি আসি সলভটায়। তাহলে আমি যদি কার্বোহাইড্রেটের হিসাব করি, তাহলে প্রথম খাদ্যে তাহলে 10x, আর পরের খাদ্যে হচ্ছে 25y, তাহলে এটা টোটাল কার্বোহাইড্রেট পেলাম। তাহলে এই টোটাল কার্বোহাইড্রেট কি বলেছে? কমপক্ষে 400 থাকবে,
তাহলে 400 থেকে বেশি থাকতেই পারে, 400 থেকে বেশি থাকতে পারে, কমপক্ষে বলেছে মানে 400 থাকলেও তার থেকে বেশিও হতে পারে। এবার ফ্যাটে আসি, তাহলে এটা 20x আর কি হবে 10y হবে, তাহলে এটাও বলেছে কমপক্ষে 500-এর বেশিও থাকতে পারে। এবার আসি হচ্ছে ফ্যাটের পরে, এবার আসি হচ্ছে তোমার প্রোটিনে। প্রোটিন কি বলেছে বাবা? প্রোটিন বলেছে 15x প্লাস 20y, তাহলে এটা 300-এর বেশি থাকতেই হবে, 300 অথবা 300-এর বেশি, এবং যেখানে এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। বলো ক্লিয়ার, এস অর নো? বেশ, এবার 36টা হোমওয়ার্ক করে নিও, যদি বুঝে যাও এতগুলো 36 বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা এবার পুরো 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 হচ্ছে এক্সারসাইজ সবকটাই সলভ করবো, কারণ আমি মডের অঙ্ক টঙ্ক সব বলে দিয়েছি, আর কোনো জায়গায় আটকানোর কোনো প্রশ্নই নেই। তবুও যদি আটকায়, তবু আরেকটা জিনিস আমি বলিনি এখনো, সেটা হচ্ছে তোমার ডায়াগ্রাম, কারণ এখানে ডায়াগ্রামের খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আছে, যেগুলো কোয়েশ্চেন আসতেও পারে এবং পরের ক্লাসে কাজে লাগবে। তো ডায়াগ্রামের মোটামুটি 5টা কি 6টা সাম হয়তো আছে তোমাদের বইতে, বা আর একটু বেশি হতে পারে, মোটামুটি আউট অফ ধরে নাও 8টা আছে মনে হয়। ওটা নেক্সট দিন বলবো, আর যদি কিছু ডাউট থাকে বলবো, বলে আমরা আগের দিন শুধু ডাউট সলভেরই ক্লাস করব, যে 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 চ্যাপ্টারে যেখানে যেখানে যা ডাউট আছে সেগুলো একটুখানি পরপর করে বলে আসবো। যাই হোক, তো চলো আজকের এই অবধি রইলো, তাহলে নেক্সট আমরা হচ্ছে ডাউট করব। আর ওপাশে হচ্ছে তোমাদের পারমুটেশন বাকি আছে, ওটাও করতে পারি, আমি তোমাদের জানিয়ে দেবো টেক্সট করে কি নিচ্ছি। যাই হোক, এবার পুরোই হচ্ছে ইনইকুয়ালিটি সবটাই প্র্যাকটিস করো, কি আটকাচ্ছে সেগুলো মার্ক করো, ডায়াগ্রাম না পারলে ছেড়ে দাও, আমি করিয়ে দেবো। ডায়াগ্রাম এখনো কিছু বলিনি, ডায়াগ্রাম সম্পর্কে একটু বললেই হয়ে যাবে, খুব একটা কঠিন কিছু নয়। ডায়াগ্রাম তো আঁকতে দেবে না, এবার ডায়াগ্রাম দিয়ে দেবে, তার সলিউশন কিভাবে বার করতে দেবে, তো আমার আঁকতে হবে না পরীক্ষা হলে। যাই হোক, চলো আজকের এই অবধি রইলো।